আমরা আমাদের ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, তো বিফোর আই স্টার্ট মাই ক্লাস, তো আমরা ফার্স্টে একটু আমাদের কম্পিউটারের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কম্পিউটার পোর্শনে মার্কস থাকবে হচ্ছে 15, তাই না? এই 15 নাম্বারকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের কম্পিউটার পার্ট, আর একটা হচ্ছে আমাদের আইসিটি পার্ট। তো কম্পিউটার পোর্শনে আমাদের মার্কস থাকে হচ্ছে 10, এবং আইসিটি পার্টে আমাদের মার্কস থাকে হচ্ছে 5, এই হচ্ছে 15। তো কম্পিউটার পার্টে আমরা কি পড়বো? কম্পিউটার পার্টে আমরা পড়বো কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের জেনারেশন, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের হার্ডওয়্যারস। হার্ডওয়্যারস এর ভিতরে আমরা পড়বো ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট, আউটপুট ইউনিট, স্টোরেজ ইউনিট। তারপরে পড়বো কম্পিউটারের সফটওয়্যারস। সফটওয়্যারস এর ভিতরে আমরা পড়বো সিস্টেম সফটওয়্যারস, অ্যাপ্লিকেশন সফটওয়্যারস। সিস্টেম সফটওয়্যারস এর ভিতরে আমরা পড়বো অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ইউটিলিটিস। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে আমরা পড়বো প্যাকেজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার। ওকে, তারপরে থাকবো আমাদের নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেমের অপারেশন, লজিক গেটস, বুলিয়ান অ্যালজেব্রা ইত্যাদি। এই জিনিসগুলো থাকবে হচ্ছে আমাদের কম্পিউটার পোর্শনে। ওকে, এখানে আমাদের মার্কস থাকবে হচ্ছে 10। আরেকটা হচ্ছে আমাদের আইসিটি পার্ট। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই তো? তো এই যে আমরা, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা কি করতে চাই? আমরা কমিউনিকেশন করতে চাই, মানে আমরা ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে চাই। তো ইনফরমেশন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে হয়, তাহলে আমার কি লাগবে? একটা স্ট্রং নেটওয়ার্কিং সিস্টেম লাগবে। এই নেটওয়ার্কিং রিলেটেড যে ইস্যুগুলো আছে এইগুলো এখানে আমরা কভার করব। যেমন আমরা প্রথমেই কভার করব ডেটা এবং ইনফরমেশন। তারপর আমরা শিখবো হচ্ছে নেটওয়ার্ক, টাইপ অফ নেটওয়ার্ক, ল্যান্ডম্যান ওয়ান, প্যান, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। এর সাথে পড়বো ইন্টারনেট, এক্সট্রানেট। তারপরে আমরা পড়বো হচ্ছে আহ, আপনার মিডিয়ামস। মিডিয়ামস এর ভিতরে আমরা পড়বো ওয়্যার মিডিয়াম, ওয়্যারলেস মিডিয়াম। তারপরে এর সাথে পড়বো কম্পিউটারের বিখ্যাত বিখ্যাত কিছু কোম্পানি এর সম্পর্কে, এবং সোশ্যাল মিডিয়া। এর সাথে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজি গুলো আছে এগুলোকে একটু কভার করব, যেমন আমাদের ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স ইত্যাদি। এই জিনিসগুলোকে এখানে আমরা কভার করব। ওকে, তো এখানে আমাদের মার্কস থাকবে হচ্ছে 5। এই হচ্ছে আমাদের টোটাল 15 নাম্বার। তো যাই হোক, এটা আসলে টোটালি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। তো আমরা টোটাল 6টা লেকচারে ওভারঅল জিনিসটাকে কভার করব। লেকচার নাম্বার 1, 2, 3 এবং 4, এই যে 4টা লেকচার, এই 4টা লেকচারে থাকবে আমাদের আমার কম্পিউটার পার্ট। আর 5 এবং 6 এই দুটো লেকচারে থাকবে হচ্ছে আমার আইসিটি পার্ট। এখন এই যে কম্পিউটার এবং আইসিটি পার্ট, এই দুইটা পার্টের মধ্যে দেখা যাবে কিছু কিছু জায়গায় আমরা হয়তোবা ওভারঅল জিনিসটাকে কভার করতে পারবো না, বা হয়তোবা কোনো কোনো জায়গায় গ্যাপস থাকতে পারে। মানে যেহেতু আমাদের ক্লাস টাইমটা সীমিত, তো এই জন্য দেখা যেতে পারে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি কোনো ক্লাসে কোনো অংশ বাকি থাকে, এই অংশগুলোকে নিয়ে, এবং আমাদের যদি কোনো প্রবলেম থাকে, মানে যখন আমাদের টোটাল সবগুলো লেকচার শেষ হয়ে যাবে, তখন যদি কোনো প্রবলেম থাকে, এই প্রবলেমগুলোকে নিয়ে আমরা মূলত একটা সলভ ক্লাস তৈরি করব। ঠিক আছে? এই সলভ ক্লাসটা হবে একবার 7 নাম্বার ক্লাস, যেটাকে আমরা বলি রিভিউ ক্লাস। এটা আপনার কোর্স প্ল্যানে অলরেডি বলা আছে। ঠিক আছে, আমরা সেইভাবে করে আসলে এটাকে কমপ্লিট করবো। ওকে, যাক, এনিওয়ে, তো আমরা সরাসরি আমাদের লেকচারে আসি। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? আমরা কি সবাই ক্লিয়ার? আমরা কি সবাই শুনতে পাচ্ছি? একটু টেক্সট দিয়ে আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি লেকচারে চলে যাই। ওকে, তো আমাদের আজকে আহ, তো আমার পরিচয় এখানে বলা আছে। আমি হচ্ছে মেহরাব হোসেন টুটুল। তো আমি আছি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি সাধারণত আপনাদের কম্পিউটার ক্লাসটা নেই আর কি, নেওয়ার একটু চেষ্টা করি। তো যাই হোক, এনিওয়ে, তো আমাদের একটু আমরা ক্লাসে চলে আসি। তো আমাদের প্রথম লেকচারটা আসলে খুব শর্ট লেকচার। এই লেকচারে বেসিক্যালি থাকবে হচ্ছে আমাদের কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের জেনারেশন এবং কম্পিউটার প্রকারভেদ। এইগুলো নিয়ে আমরা একটু স্লাইড ডিসকাস করব। তো প্রথমে আসি, কম্পিউটার মানে কি? কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র, তাই না? তার মানে এটা একটা মেশিন যেটা কি করতে পারে? কম্পিউট করতে পারে, বা গণনা করতে পারে, বা হিসাব নিকাশ করতে পারে, সেই হচ্ছে একটা কম্পিউটার। হোয়াট এভার দ্য মেশিন ইজ। এখন নট নেসেসারি এই মেশিনটা দেখতে আপনার একবারে ডেস্কটপ কম্পিউটারের মতোই হইতে হবে, বা একটা ল্যাপটপের মতো হইতে হবে, নট নেসেসারি। অ্যাকচুয়ালি কম্পিউটার হচ্ছে জাস্ট একটা মেশিন যে কাউন্ট করতে পারবে, যে কম্পিউট করতে পারবে, বা যে গণনা করতে পারবে, সেই হচ্ছে একটা কম্পিউটার। ওকে, আচ্ছা। তো এনিওয়ে, তো দেখেন, আহ এই যে আপনার আপনার সামনে যে দেয়াল ঘড়ি আছে, দেখেন,
এই দেয়াল ঘড়িও কিন্তু কি করতেছে, কন্টিনিউ কাউন্ট করতেছে, তাই না? তাহলে দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ কম্পিউটার, কারণ সে কন্টিনিউ কাউন্ট করতেছে বা কম্পিউট করতেছে বা গণনা করতেছে। বাট এটা কোনো প্রাতিষ্ঠানিক কম্পিউটার না। তো আমরা ডিসকাস করবো হচ্ছে প্রাতিষ্ঠানিক কম্পিউটার নিয়ে, ঠিক আছে? তো কম্পিউটারের ইতিহাস যদি বলতে হয়, তাহলে সবার আগে আমার আসতে হচ্ছে লাগা পৃথিবীর প্রথম গণনাকারী ডিভাইসের নাম কি? পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস, তাই না? তো এই যে অ্যাবাকাস নামক যে মেশিনটা, এই মেশিনটা উদ্ভাবিত হয় খ্রিস্টপূর্ব 3000 অব্দে। মানে যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 3000 বছর আগে এই মেশিনটা উদ্ভাবিত হয় প্রাচীন ব্যাবিলিয়নে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওই যে প্রাচীন ব্যাবিলিয়নে তারা কিভাবে করে মেশিনটা ব্যবহার করতো, বা এই মেশিনটা দেখতেও এটা দেখতে কেমন ছিল, এই সম্পর্কিত কোনো আইডিয়া বা ধারণা তাদের কাছে কিন্তু ছিল না। তো আমরা শুধু এতটুকু জানতে পারি যে খ্রিস্টপূর্ব 3000 অব্দে, মানে আজকে আহ প্রায় 5000 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 3000 মানে কি আজকে থেকে প্রায় 5000 বছর আগে এই মেশিনটা তারা ব্যবহার করত তাদের গণনা কার্য সম্পন্ন করার জন্য, ঠিক আছে? কিন্তু এটার সম্পর্কে আমরা আর তেমন কিছুই জানি না। তো এই যে অ্যাবাকাসের ব্যবহার বিধি সম্পর্কে আমরা প্রথম জানতে পারি খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে চীন এবং মিশরে মেশিনটা ব্যবহার করা হতো। বুঝে গেছে? খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে চীন এবং মিশরে এই মেশিনটাকে আমরা ব্যবহার করি। আচ্ছা, তো এইবার এই মেশিনটা সম্পর্কে আমরা একটা স্লাইড আইডিয়া পাই। এবার আমরা জানতে পারি যে এই মেশিনটা দেখতে এরকম একটা কাঠের বক্সের মতো ছিল, যেখানে এরকম একটা কাঠের বক্সের মতো ফ্রেম করা থাকতো, যেখানে অনেকগুলো গোল গোল গুটি সেট করা থাকতো। এবং এই গুটিগুলো মুভমেন্ট করার মাধ্যমে, নাড়াচাড়া করার মাধ্যমে তারা কি করতো, নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে নর্মাল যে ম্যাথমেটিক্যাল যে অপারেশন, এই অপারেশন গুলোকে তারা করতে পারতো। ওকে, তো এটা দিয়ে, এই মেশিনটা দিয়ে নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ করা গেলেও এর একটা লিমিটেশন ছিল। অ্যাকচুয়ালি লিমিটেশন এই মেশিনে ছিল না, লিমিটেশন ছিল এই সময়কালে তারা যে নাম্বার সিস্টেম ব্যবহার করতো সেই নাম্বার সিস্টেমে। যেমন আজকে আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি, আমাদের নাম্বার সিস্টেমে জিরো নামক একটা চিহ্ন আছে, তাই না? তো আমাদের নাম্বার শুরু হয় কত দিয়ে? জিরো দিয়ে। কিন্তু ওই প্রাচীনকালে, ওই সময়কালে যখন আমাদের এই অ্যাবাকাস মেশিনটা উদ্ভাবিত হয় বা এটার ব্যবহার চলে চীন এবং মিশরে, ওই সময়কালে তারা যে নাম্বার সিস্টেম ব্যবহার করতো, সেই নাম্বার সিস্টেমে শূন্য নামক কোনো চিহ্ন ছিল না। এটা ছিল অ্যাবাকাসের সবচেয়ে বড় লিমিটেশন। তো আমাকে যদি কোশ্চেন করা হয় যে অ্যাবাকাসের সবচেয়ে বড় লিমিটেশন কি ছিল, তো উত্তর হচ্ছে শূন্যের ব্যবহার ছিল না বা শূন্য ছিল না। পরবর্তীতে আমরা সবাই জানি ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তিনি প্রথমে জিরো নামক চিহ্নটা সূচনা করলেন। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তিনি প্রথমে জিরো নামক চিহ্নটা সূচনা করেন, তাই তো? আচ্ছা, তো এন্টায়ার ওয়ার্ল্ডে, পুরো পৃথিবী জুড়ে এই মেশিনটাকে অ্যাবাকাসই বলা হইতো। তবে কয়েকটা স্পেসিফিক জায়গায় এই মেশিনটাকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকা হয়। যেমন চীনে এই মেশিনটাকে বলা হয় সুয়ানপান। ওকে, চীনে এই মেশিনটাকে বলা হয় সুয়ানপান। রাশিয়ায় সেম মেশিন, রাশিয়ায় মেশিনটাকে বলা হয় স্কোশিয়া। সেম মেশিন জাপানে এই মেশিনটাকে বলা হয় সরোবান। এবং আমাদের যে কোরিয়া উপদ্বীপ যে অঞ্চল আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই যে কোরিয়া উপদ্বীপ যে অঞ্চলটা, এই কোরিয়া উপদ্বীপ অঞ্চলে এই মেশিনটাকে বলা হয় জুপান। বুঝে গেছে? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমাদের কোশ্চেন গুলো কিভাবে আসে দেখেন। প্রথমত আমাদের কোশ্চেন গুলো এরকম আসে, পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে অ্যাবাকাস। তো অ্যাবাকাসের ব্যবহার বিধি সম্পর্কে আমরা কবে জানতে পারি? খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে। কোথায় ব্যবহার করা হতো? চীন এবং মিশরে, তাই না? তো আপনাকে কোশ্চেন করা হবে যে অ্যাবাকাসের সবচেয়ে বড় লিমিটেশন কি ছিল? উত্তর হচ্ছে শূন্যের ব্যবহার ছিল না বা শূন্য ছিল না। তারপরে আসতে পারে যে শূন্য কে আবিষ্কার করছে? উত্তর হচ্ছে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তাই তো? তো চীনে অ্যাবাকাসকে কি বলা হয়? সুয়ানপান। রাশিয়ায় বলা হয় স্কোশিয়া। জাপানে বলা হয় সরোবান। এবং কোরিয়া উপদ্বীপ অঞ্চলে বলা হয় কি? জুপান। ওকে, তো এখান থেকে এর বাইরে অ্যাবাকাস থেকে কোনো কোশ্চেন আসবে না। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস বেবেজ, তাই না? এখন চার্লস বেবেজকে কেন কম্পিউটারের জনক বলা হয়? নিশ্চয়ই তিনি কোনো একটা কিছু করছেন, তাই তো? চার্লস বেবেজ কি করছিলেন? আসলে চার্লস বেবেজ উনি ছিলেন একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান। ওকে, তো এই ভদ্রলোক কি করছে, কম্পিউটারের একটা বিখ্যাত ল্যাব আছে, নাম হচ্ছে বেল ল্যাব, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, আপনারা জানেন। তো চার্লস বেবেজ এই বেল ল্যাবে বসে বসে লগারিদমের কিছু প্রবলেম সলভ করতেছিলেন। লগারিদম, আমরা ওই ছোটবেলায় লগের অঙ্ক করছি না, লগারিদম। তো এই লগারিদম স্কেল আবিষ্কার করছিলেন 1614 সালে স্কটিশ বিজ্ঞানী জন ন্যাপিয়ার। জন ন্যাপিয়ার নামক একজন ভদ্রলোক, তিনি ছিলেন স্কটিশ বিজ্ঞানী। উনি কি করছিলেন, উনি প্রথম লগারিদম স্কেল উদ্ভাবন করছিলেন। বেসিক্যালি লগারিদম স্কেল উদ্ভাবন করার পিছনে মূল কারণ যেটা ছিল, সেটা হচ্ছে বড় বড় এন্টিটিকে আপনার ছোট্ট একটা কাগজের ভিতরে প্লট করা। বড় বড় এলিমেন্টকে আমি একটা নির্দিষ্ট সিম্পল একটা কাগজে প্লট করার জন্য গ্রাফিক্যালি এটাকে
আঁকার জন্য মূলত আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছিল, ঠিক আছে, এই লগারিদম স্কেল। তো চার্লস বেবেজ এই লগারিদম স্কেল মানে ব্যবহার করে তিনি কি করছিলেন, তিনি লগারিদমের কিছু প্রবলেম সলভ করতেছিলেন সে বেল ল্যাবে বসে বসে। তো এমন সময় বেল ল্যাবে বসে বসে তিনি যখন এই প্রবলেম সলভ করতেছিলেন, তখন তিনি তার অবচেতন মনে ভাবলেন যে আমার কাছে যদি একটা মেশিন থাকতো, আমার কাছে যদি একটা মেশিন থাকতো, তাহলে পাঞ্চ কার্ডের মাধ্যমে আমি সেই মেশিনে ইনপুট দিতাম। কিসের মাধ্যমে? পাঞ্চ কার্ড, ঠিক আছে। তো পাঞ্চ কার্ডের মাধ্যমে আমি সেই মেশিনে ইনপুট দিতাম, ইনপুট দিলে এই মেশিনটা ইনপুটের ডেটাগুলোকে প্রসেস করতো, প্রসেস করে কি করতো, আমাকে আমার ডিজায়ার্ড রেজাল্ট শো করে দিত। তাহলে আর কষ্ট করে আমার এই ম্যাথ গুলো করা লাগতো না। বুঝা গেছে? আচ্ছা, যেমন চিন্তা তার তেমন কাজ। তিনি কি করলেন, তিনি 1822 সালে সেই লগারিদমের প্রবলেম সলভ করার জন্য একটা ইঞ্জিন উদ্ভাবন করেন, যে ইঞ্জিনের নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। মনে থাকবে? 1822 সালে তিনি লগারিদমের প্রবলেম সলভ করার জন্য একটা ইঞ্জিন উদ্ভাবন করেন, যে ইঞ্জিনের নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, লগারিদমের প্রবলেম সলভ করার জন্য। এখানেই তিনি থামেন নাই। পরবর্তীতে তিনি এই লগারিদমের মানে এই যে ডিফারেন্স ইঞ্জিন, এই ডিফারেন্স ইঞ্জিনকে ব্যবহার করে তিনি 1833 সালের দিকে তিনি আরেকটা ইঞ্জিন উদ্ভাবন করেন, যে ইঞ্জিনের নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। বেসিক্যালি এই যে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, এই দুইটা ইঞ্জিনের উদ্ভাবনের কারণেই চার্লস বেবেজকে মূলত বলা হয় কম্পিউটারের জনক। ওকে। তো চার্লস বেবেজ তিনি কিন্তু ফাইনালি এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে কমপ্লিট করতে পারেন নাই। তিনি মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করাইছিলেন, ঠিক আছে। তখনও তার যে ডিজায়ার্ড রেজাল্ট বা ডিজায়ার্ড আউটপুট, তখনও তিনি এটা আনতে পারেন নাই, ঠিক আছে। তো তখন তিনি কি করলেন, এর মধ্যে মানে ব্যাপারটা এরকম যে তিনি মারা গেছেন ব্যাপারটা কিন্তু তা না, অ্যাকচুয়ালি টাকার অভাবে তিনি এই কাজটা কমপ্লিট করতে পারেন নাই। তো ঘটনা যেটা করছিল, চার্লস বেবেজ যখন ডিফেন্স ইঞ্জিন সফলভাবে তৈরি করলেন, তখন এই ডিফেন্স ইঞ্জিনকে ব্যবহার করে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করার একটা প্রজেক্ট তিনি হাতে নেন। তো হাতে নেওয়ার পরে তিনি মোটামুটি 1833 সাল পর্যন্ত তিনি ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করলেন। কিন্তু ওর মধ্যে তার যে মানে এই যে এই প্রজেক্টটা যখন হাতে নিয়েছিলেন, তখন এই প্রজেক্টটার জন্য তিনি আসলে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই প্রজেক্ট প্রপোজালটা তিনি সাবমিট করছিলেন। তো ব্রিটিশ গভর্নমেন্ট এই প্রজেক্টটা দেখে খুবই খুশি হয় এবং তারা এখানে অর্থায়ন করতে সম্মতি প্রকাশ করে। কিন্তু এর মধ্যে 1833 সালের দিকে তিনি তার জন্য বরাদ্দকৃত টাকা যেটা ছিল এটা তিনি শেষ করে ফেলছেন, কিন্তু তার ফাইনাল আউটপুট তখনো আসে নাই। তখন কি করার, তখন তিনি আবার রিভাইজ বাজেট করলেন, রিভাইজ বাজেট করে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আবার তিনি বরাদ্দ চাইলেন। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে এই প্রজেক্ট নিয়ে কাজ করাটা আসলে পসিবল না, কারণ এতে অনেক বেশি কস্টিং হচ্ছে। তো এই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট তারা এখানে অর্থায়ন করতে আর সম্মতি প্রকাশ করলো না, এবং সাথে সাথে আমার অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজটা যে অবস্থা ছিল এই অবস্থায় পড়ে রইলো, মানে এটা মুখ থুবড়ায় বললো। এটা নেক্সট 100 বছর পর্যন্ত এটা বেসিক্যালি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই ছিল না, এটা যে অবস্থায় ছিল এই অবস্থায় পড়ে রইলো। প্রায় 97 বছর পরে 1930 সালের দিকে, প্রায় 97 বছর পরে 1930 সালের দিকে, ঠিক আছে, এই যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এটা নিয়ে ফার্দার গবেষণা করা শুরু করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড আইকেন। তিনি এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নিয়ে ফার্দার গবেষণা করা শুরু করেন এবং তিনি এটা নিয়ে টানা 14 বছর গবেষণা করেন। কত বছর? টানা 14 বছর গবেষণা করেন। ওকে। তো টানা 14 বছর গবেষণা করেন 1944 1944 সালের দিকে তিনি একটা কম্পিউটার আবিষ্কার করেন, যেই কম্পিউটারের নাম হচ্ছে মার্ক ওয়ান। বুঝতে গেছে? তো এই যে মার্ক ওয়ান যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা যদি না আসতো, তাহলে আজকে আমি আপনি যে কম্পিউটারটা ব্যবহার করতেছি, এই কম্পিউটারের চেহারা এরকম হইতো না, হয়তো অন্য কোনো রকম হইতো। মানে আপনি বলতে পারেন আজকে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটারের যে ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল যে ডিজাইন, এটা মূলত ইন্সপায়ার্ড হয়েছিল এই মার্ক ওয়ান কম্পিউটার থেকে। মানে আপনি বলতে পারেন আজকে যে কম্পিউটার ব্যবহার করতেছি, এইটা মূলত এই মার্ক ওয়ান কম্পিউটারকে মডিফাই করে করে তৈরি করা হয়েছে। বুঝা গেছে? তো এই যে আমাদের যে মানে কম্পিউটারের যে রূপটা এরকম হবে বা এটার যে ডিজাইনটা এরকম হবে, এই ডিজাইনটা মূলত আসলে আসলে কোত্থেকে? মার্ক ওয়ান কম্পিউটার থেকে। তাহলে মার্ক ওয়ান কম্পিউটার তাহলে কে আবিষ্কার করছেন? হাওয়ার্ড আইকেন। এই জন্য হাওয়ার্ড আইকেনকে বলা হয় কম্পিউটারের আবিষ্কারক। তাকে কি বলা হয়? কম্পিউটারের আবিষ্কারক। হাওয়ার্ড আইকেনকে বলা হয় কম্পিউটার আবিষ্কারক। মাথায় রাখবেন, চার্লস বেবেজ হচ্ছেন কম্পিউটারের জনক, আর হাওয়ার্ড আইকেন হচ্ছে কি? কম্পিউটারের আবিষ্কারক। রাইট? আচ্ছা। তো এনিওয়ে, তো চার্লস বেবেজ, সরি, হাওয়ার্ড আইকেন, যে এই যে তিনি যে মার্ক ওয়ান যে কম্পিউটারটা আবিষ্কার করছিলেন, এই কম্পিউটারটা বেসিক্যালি ছিল একটা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। মানে আজকে আমরা যে কম্পিউটার ব্যবহার করতেছি এটা হচ্ছে কি? একটা ইলেকট্রনিক কম্পিউটার, তাই না? আমরা আজকে যে কম্পিউটার ব্যবহার করতেছি এটা হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রনিক কম্পিউটার। কিন্তু এই যে ইলেকট্রনিক কম্পিউটারটা, এটা মূলত
এই ইলেকট্রনিক কম্পিউটারটা মূলত ইন্সপায়ার্ড হয়েছে হচ্ছে লাগা এই মার্ক ওয়ান কম্পিউটার থেকে। মানে আমাদের কম্পিউটারের ডিজাইনটা আসছে মার্ক ওয়ান থেকে, কিন্তু মার্ক ওয়ান কম্পিউটারটা মূলত তৈরি করা হয়েছিল ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস দিয়ে। এই জন্য মার্ক ওয়ান ছিল একটা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। আর আমরা কি করছি, আমরা ইলেকট্রোমেকানিক্যাল যে পার্টটা আছে এটাকে সুন্দরভাবে রিপ্লেস করে দিছি কাকে দিয়ে, ইলেকট্রনিক্স ব্যবহার করে। ঠিক আছে, ছোট ছোট ইলেকট্রনিক চিপ দ্বারা এটাকে রিপ্লেস করে দিছি। এই হচ্ছে এলাকা বেসিক ডিফারেন্স, বাট ইন্টারনাল স্ট্রাকচার সেম। আর এই জন্য আমাদের কম্পিউটারের ডিজাইন আর মার্ক ওয়ানের ডিজাইন সেম ডিজাইন। তাহলে মার্ক ওয়ান কম্পিউটার কে আবিষ্কার করছে, হাওয়ার্ড আইকেন। এই জন্য আমরা যে কম্পিউটার ব্যবহার করি আমাদের কম্পিউটারের আবিষ্কারক বলা হয় কাকে, হাওয়ার্ড আইকেনকে। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন সবাই, না আমি একটু ফার্স্ট যাচ্ছি? একটু জানাবেন আমাকে। আমরা সবাই কি বুঝতে পারতেছি? ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। আচ্ছা, তো এনিওয়ে, তো এই গেল হচ্ছে লাগা আমাদের কম্পিউটারের আবিষ্কারক এবং হচ্ছে আমাদের কম্পিউটারের জনক। আচ্ছা, তো এবার আসি। তা আমাদের কম্পিউটারের ইতিহাস যদি আমার পড়তে হয়, তাহলে বেসিক্যালি আমাদের জানতে হবে আমাদের ইলেকট্রনিক কম্পিউটারের ইতিহাসকে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনিক কম্পিউটারের ইতিহাস জানার জন্য আমরা জাস্ট পাঁচটা কম্পিউটার পড়বো, জাস্ট পাঁচটা। ওকে, এই পাঁচটা এই পাঁচটা কম্পিউটারের জাস্ট তিনটা করে ইনফরমেশন আমরা একটু কষ্ট করে মনে রাখবো। ঠিক আছে, এর বাইরে এখান থেকে কিছু পড়া লাগবে না। ওকে, আচ্ছা, তো প্রথমত আসি এবিসি। এবিসির ফুল ফর্ম হচ্ছে অ্যাটনসফ বেরি কম্পিউটার। ওকে, তো জন ভিনসেন্ট অ্যাটনসফ এবং তার স্টুডেন্ট বেরি, একজন হচ্ছেন টিচার, একজন হচ্ছেন স্টুডেন্ট। জন ভিনসেন্ট অ্যাটনসফ এবং তার স্টুডেন্ট বেরি, তারা দুজন মিলে 1938 সালের দিকে একটা কম্পিউটার তৈরি করে, যেই কম্পিউটারটার নামকরণ করা হয় তাদের নাম অনুসারে, অ্যাটনসফ বেরি কম্পিউটার। মনে থাকবে, জন ভিনসেন্ট অ্যাটনসফ এবং তার স্টুডেন্ট বেরি, তারা দুজন মিলে 1938 সালের দিকে একটা কম্পিউটার তৈরি করে, যে কম্পিউটারের নামকরণ করা হয় তাদের নাম অনুসারে, অ্যাটনসফ বেরি কম্পিউটার। ওকে, জন ভিনসেন্ট অ্যাটনসফ এবং তার স্টুডেন্ট বেরি, তারা দুজন মিলে এই কম্পিউটারটা তৈরি করছিলেন। আসলে এই যে এবিসি কম্পিউটার, এই কম্পিউটারটা একটা স্পেশাল পারপাস কম্পিউটার। এটাকে কি বলা হয়, একটা স্পেশাল পারপাস। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে তাহলে হালকা একটু মাঝে মাঝে নোট নেবেন। সেটা হচ্ছে আহ বেসিক্যালি আপনারা নোট নেবেন হচ্ছে যেটা আমার স্লাইডের ভিতরে নাই। ঠিক আছে, আর স্লাইডের যে অংশটা, এই স্লাইড তো আমি আপনাদেরকে বেসিক্যালি দিয়ে দিব। ঠিক আছে, স্লাইড আমার ফেসবুক পেজে অলরেডি আপলোড করা আছে, আপনারা কাইন্ডলি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিচ্ছি, মেসেজ করে দিচ্ছি আমার ফেসবুক পেজের নাম, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে, টুটুল জোন থেকে আপনারা এগুলো সব ডাউনলোড করতে পারবেন। 1 থেকে 6 পর্যন্ত যত লেকচার আছে সব ওইখানে দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে এখান থেকে একটু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর যেগুলো আমি ক্লাসে বলবো এর ভিতরে মনে করেন যে সবকিছু তো স্লাইডের ভিতরে লেখা থাকে না, স্লাইডে বুলেট আকারে লেখা থাকে বা বলা থাকে। তো আপনারা হচ্ছে ওই যে অংশগুলো আমি মানে বলবো ওইগুলোকে আপনারা নোট ডাউন করার চেষ্টা করবেন। ঠিক আছে, এনিওয়ে, তো যেটা বলতেছিলাম এবিসি, অ্যাটনসফ বেরি কম্পিউটার। তো জন ভিনসেন্ট অ্যাটনসফ এবং তার স্টুডেন্ট বেরি, তারা দুজন মিলে 1938 সালের দিকে এই কম্পিউটারটা তৈরি করছিলেন। ঠিক আছে, তো যাই হোক, হোয়াট এভার, তো এই কম্পিউটারটাকে বলা হয় পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। মানে এই কম্পিউটারে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স এর সূচনা করা হয়। এর আগে কোনো কম্পিউটারে ইলেকট্রনিক্স এর ব্যবহার করা হয় নাই, এই কম্পিউটারে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স এর ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জন্য এই কম্পিউটারটাকে মূলত আমরা বলে থাকি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। ঠিক আছে, পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। আচ্ছা, তো বেসিক্যালি
এই কম্পিউটারে এইটা ছিল একটা স্পেশাল পারপাস কম্পিউটার। এটা যেমন আমরা যে কম্পিউটার ব্যবহার করি এটা কি জেনারেল পারপাস কম্পিউটার, মানে একটা কম্পিউটার দিয়ে নানাবিধ কাজ আপনি করতে পারেন। বাট স্পেশাল পারপাস কম্পিউটার হচ্ছে যেই কম্পিউটারটা তৈরি করা হয় একটা সুনির্দিষ্ট কাজ করার জন্য, সেটা হচ্ছে একটা স্পেশাল পারপাস কম্পিউটার। মূলত এবিসি কম্পিউটারটা ছিল একটা স্পেশাল পারপাস কম্পিউটার। কেন স্পেশাল পারপাস? বিকজ এই কম্পিউটারটাকে ডিজাইন করা হয়েছিল শুধুমাত্র লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্য। কাকে সলভ করার জন্য? অনলি লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্য। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম একটা সূত্র আছে না, আমরা সরলরেখার সূত্র করি না, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। বেসিক্যালি এই লিনিয়ার ইকুয়েশনের গুলোকে সলভ করার জন্য এই কম্পিউটারটাকে ডিজাইন করা হয়েছিল। এই জন্য এই কম্পিউটারটাকে আমরা মূলত বলে থাকি একটা স্পেশাল পারপাস কম্পিউটার, ঠিক আছে? তো এই কম্পিউটারটা তৈরি করার জন্য মূলত আমরা প্রথমবারের মতো ইলেকট্রনিক্স এর সূচনা করছিলাম। তবে ইলেকট্রনিক্স বলতে ওই সময়ের ইলেকট্রনিক্স তো আজকের মতো এত সমৃদ্ধ ইলেকট্রনিক্স ছিল না। ওই সময় বেসিক্যালি তারা ইলেকট্রনিক্স এর, মানে ইলেকট্রনিক্স না, বাট প্রথম দিকের একটা ইলেকট্রনিক্স এর মর্যাদা দেওয়া হয়েছিল হচ্ছে আপনার ভ্যাকিউম টিউবকে, ভ্যাকিউম টিউব বা বায়ুশূন্য ভালভ। যদিও ভ্যাকিউম টিউব কাইন্ডস অফ মেকানিক্যাল ডিভাইস, ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, বাট এইটাকে প্রথম দিকের একটা ইলেকট্রনিক্স ডিভাইসের একটা মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? যেমন আমরা বলি ভ্যাকিউম টিউব ট্রানজিস্টর, ঠিক আছে? তো বেসিক্যালি এটাকে ভ্যাকিউম টিউব ট্রানজিস্টরও আমরা বলে থাকি। তো এই ভ্যাকিউম টিউবকে ব্যবহার করে বেসিক্যালি এই কম্পিউটারে মেমোরি বা স্টোরেজ ইউনিট তৈরি করা হয়েছিল, ঠিক আছে? যেহেতু প্রথমবারের মতো ইলেকট্রনিক্স এই কম্পিউটারে ব্যবহার করা হয়, তাই এটাকে আমরা বলে থাকি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। ওকে, এখন এইটার কিন্তু হোল কম্পিউটারে কিন্তু ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়নি। মানে এর ইনপুট, প্রসেসিং, আউটপুট, মানে বিশেষ করে প্রসেসিং ইউনিটে কোনো ইলেকট্রনিক্স এর ব্যবহার করা হয়নি। এখানে মূলত ব্যবহার করা হয়েছিল তার মেমোরি ইউনিটে, এবং 45টা ভ্যাকিউম টিউব ব্যবহার করে এই কম্পিউটারের মেমোরি বা স্টোরেজ ইউনিট ডেভেলপ করা হয়েছিল। 45টা ভ্যাকিউম টিউব ব্যবহার করে এই কম্পিউটারের মেমোরি বা স্টোরেজ ইউনিট তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, এই কম্পিউটারটা হচ্ছে বেসিক্যালি একটা স্পেশাল পারপাস কম্পিউটার। শুধুমাত্র লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্যই কেবলমাত্র এই কম্পিউটারটাকে ডিজাইন করা হয়েছিল। এনিওয়ে, তাহলে এই গেল হচ্ছে এবিসি, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এটা খেয়াল রাখবেন, অনেক সময় বলে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা। তো অপশনে মনে করেন যে অনেক ক্ষেত্রে মানে এবিসি থাকে না, তখন আমরা কি অ্যান্সার দেবো এটা নিয়ে আমি পরে একটু ডিসকাস করতেছি। এবার সে আমাদের আরেকটা বিখ্যাত কম্পিউটারের নাম হচ্ছে এনিএক। তো ENIAC এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, ওকে, নট ক্যালকুলেটর। ENIAC এর মানে আমাদের এখানে একটু বলি, আপনারা যারা লেকচার শিট পেয়েছেন বা লেকচার শিট পাবেন, এখানে আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা একটু ক্যালকুলেটর হয়ে গেছে, এটা হবে কম্পিউটার, ওকে? আচ্ছা, তো ENIAC মানে হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তো ENIAC যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা ডেভেলপ করা হয় 1946 সালের দিকে, 1946-এ। এবং এটা ডেভেলপ করছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মুসলি এবং তার স্টুডেন্ট প্রেসপার একার্ট। তারা দুজন মিলে 1946 সালের দিকে এই কম্পিউটারটাকে ডেভেলপ করছিলেন। মনে থাকবে, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মুসলি এবং তার স্টুডেন্ট প্রেসপার একার্ট এই কম্পিউটারটা ডেভেলপ করছিলেন 1946-এ, ঠিক আছে? তো এই যে কম্পিউটারটা, এটাকে বলা হয় পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার, ওকে? যেমন এবিসি কম্পিউটারকে আমরা বলতেছি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, বাট ENIAC হচ্ছে কি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। কেন? কারণ এবিসি কম্পিউটারে শুধুমাত্র একটা নির্দিষ্ট পোর্শনে ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছিল, এই জন্য আমরা বলতেছি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। বাট ENIAC আমরা বলতেছি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার, মানে হোল কম্পিউটারটাকে ডেভেলপ করা হয়েছিল মূলত ইলেকট্রনিক্স ব্যবহার করে। এই জন্য এটাকে আমরা বলে থাকি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার, রাইট? আচ্ছা, এনিওয়ে, তো এবার দেখেন, তো আমাদের এই কম্পিউটারটাকে আমরা বলতেছি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। তার মানে হোল কম্পিউটারটাকেই ভ্যাকিউম টিউব দ্বারা তৈরি করা হয়েছিল বা ইলেকট্রনিক্স দ্বারা তৈরি করা হয়েছে। তো এই কম্পিউটারটা তৈরি করার জন্য প্রায় 18,000 ভ্যাকিউম টিউব ব্যবহার করা হয় বা বায়ুশূন্য ভালভ ব্যবহার করা হয়, যার ওজন ছিল নিয়ার অ্যাবাউট 30 টন। ক্যান ইউ ইমাজিন ইট? 30 টন! এই কম্পিউটারের ওজন ছিল নিয়ার অ্যাবাউট 30 টন। ইজ ইট ক্লিয়ার? এই কম্পিউটারের ওজন ছিল নিয়ার অ্যাবাউট 30 টন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এটা এই যে কম্পিউটারটা, এটা কেন এত বিখ্যাত? এই কম্পিউটারটা এই জন্য বিখ্যাত কারণ এই কম্পিউটারটা দিয়ে এর সমসাময়িক কালে যত কম্পিউটার থেকে আছে তার থেকে সে কমপক্ষে 300 গুণ ফাস্ট কাজ করতে পারে। কত গুণ? কমপক্ষে 300 গুণ ফাস্ট কাজ করতে পারে। এটা এর সমসাময়িক কালে, যেমন একটু আগে আমরা দেখছিলাম 1944-এ 1946 সালের দিকে মার্ক ওয়ান কম্পিউটার আসছে, তাই না? তো মার্ক ওয়ান কম্পিউটার যদি 1 সেকেন্ডে একটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো, তাহলে ENIAC 1 সেকেন্ডে 300টা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো। কি বুঝতে পারছি? মার্ক ওয়ান কম্পিউটার 1 সেকেন্ডে যদি একটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো, তাহলে ENIAC 1 সেকেন্ডে 300টা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো। এই জন্য এই কম্পিউটারটা এত বিখ্যাত একটা কম্পিউটার।
মনে থাকবে? আচ্ছা, এখন দেখেন আসলে মূলত এবিসি কম্পিউটারের ধারাবাহিকতায় আসলে মূলত এনিএ কম্পিউটার প্রস্তুত করা হয়। আসলে দে আর কোরিলেটেড। ঠিক আছে? আমি আপনাকে কিন্তু আসলে ঘটনা প্রবাহকে রিলেট করে পড়ানোর চেষ্টা করতেছি, যেন আপনার বিষয়গুলো মনে থাকে। আমি কিন্তু টাইম ফ্রেমকে কনসিডার করে পড়াচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে এবিসি কম্পিউটার যখন 1938 এ তৈরি করা হয়, তখন এইটার অনুমোদনের দরকার ছিল। আপনারা জানেন যখন একটা টেকনিক্যাল জিনিস উদ্ভাবিত হয়, তখন এর একটা অনুমোদন দরকার হয়। তাই না? যেমন আপনারা টিভিতে অ্যাড দেখেন না, বিএসআরএম ডট বুয়েট স্বীকৃত, কেএসআরএম ডট বুয়েট স্বীকৃত, অমুক একটা জিনিস বিএসটিআই অনুমোদিত, এরকম আমরা দেখি না? তো বেসিক্যালি যখন একটা টেকনিক্যাল জিনিস বা কোনো একটা জিনিস যখন উদ্ভাবিত হয় তখন এর একটা অনুমোদন করতে হয় এবং অনুমোদন করার জন্য একটা প্রতিষ্ঠান থাকে। তো এবিসি কম্পিউটার যখন ডেভেলপ করা হয়, মানে দেখেন, চিন্তা করে দেখেন কত বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল। মানে ওদিন যদি এনিএ কম্পিউটার না ডেভেলপ করা হতো, তাহলে আজকে আমি আপনি যে পকেটে করে একটা মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়াতে পারতেছি, আজকে কম্পিউটার আমাদের পকেটে চলে আসছে। মানে মোবাইলটা তো এক ধরনের কম্পিউটার, তাই না? তো সেই কম্পিউটার আমরা পকেটের ভিতরে নিয়ে ঘুরে বেড়াইতেছি কেন? বিকজ অফ ইলেকট্রনিক্স, রাইট? আর সেই ইলেকট্রনিক্স এর প্রথম ব্যবহার করছিল কিন্তু এই জন ভিনসেন্ট অ্যাটনসন এবং তার স্টুডেন্ট বেরি। ঠিক আছে? তারা দুইজন মিলে এই বিসি কম্পিউটারটা তৈরি করছিল। তো যাই হোক, তো এটা তাদের একটা অনুমোদনের দরকার ছিল। তখন তারা কি করে? তখন এই কম্পিউটারটাকে নিয়ে যায় পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য। তখন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন জন মুসলি। তো জন মুসলি তিনি এই এবিসি কম্পিউটারটাকে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তার এই কনসেপ্টটা ব্যাপক ভাল লাগে। ভালো লাগার পরে তিনি কি করলেন? তিনি এই কনসেপ্টটাকে অনুমোদন করেন। অনুমোদন করার পরে তিনি এবং তার স্টুডেন্ট মানে প্রেসপার রেকার্ড তারা ২ জন মিলে একটা জেনারেল পারপাস কম্পিউটার ডেভেলপ করতে চাইলেন। যেই কম্পিউটারে তারা এই যে এবিসি কম্পিউটারের যে ভ্যাকুয়াম টিউবের যে থিম, এই থিমটাকে ব্যবহার করতে চাইলেন। এবং সেই প্রেক্ষাপট থেকে এনিএ কম্পিউটার ডেভেলপ করা হয়। এবং এটা টানা ৮ বছর ট্রাই করে জন মুসলি এবং প্রেসপার রেকার্ড তারা ২ জন মিলে টানা ৮ বছর পরিশ্রম করে এই কম্পিউটারটা ডেভেলপ করছিল। এবং এটার হোল কম্পিউটারটাকে তারা ভ্যাকুয়াম টিউব দ্বারা তৈরি করছিল। এবং এটা তৈরি করার জন্য প্রায় ১৮,০০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল এবং যার ওজন ছিল নিয়ার অ্যাবাউট ৩০ টন। ক্যান ইউ ইমাজিন ইট? ৩০ টন। ঠিক আছে? যেমন ওই যে সমগ্র বাংলাদেশ ৫ টন ডিস্ট্রিক্ট ট্রাক আছে না? এরকম ৬ টা ডিস্ট্রিক্ট ট্রাক লাগবে শুধু একটা কম্পিউটারকে ক্যারি করার জন্য। এত বিশাল আকৃতির কম্পিউটার ছিল। হোয়াটএভার। তাহলে এই গেল হচ্ছে এলিগা এবিসি এবং এনিয়াক। এবারে সে আমাদের আরেকটা বিখ্যাত কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভেক 1। ইউনিভেক। ইউনিভেক এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার 1। তো জন মুসলি এবং প্রেসপার রেকার্ড তারা দুইজন মিলে এই কম্পিউটারটাকে ডেভেলপ করছিল ১৯৫১ সালের দিকে। 1951 এ জন মুসলি এবং প্রেসপার রেকার্ড তারা দুজন মিলে এই কম্পিউটারটাকে তৈরি করছিলেন। মনে থাকবে? ১৯৫১ সালের দিকে। মানে ওই এনিয়াক তৈরি করার প্রায় ৫ বছর পরে জন মুসলি এবং প্রেসপার রেকার্ড তারা দুজন মিলে এই কম্পিউটারটা ডেভেলপ করছিলেন। ওকে? এখন দেখেন। তো এই যে কম্পিউটারটা, এটাকে বলা হয় পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার। এটাকে বলা হয় পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে কম্পিউটারটা, এই যে পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে? এই কম্পিউটারটা আ এটাকে আমরা আরেকটা নামেও ডাকি। এটাকে বলা হয় বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। মানে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। মানে বাণিজ্য করার উদ্দেশ্যে প্রথমবারের মতো কোনো ইলেকট্রনিক্স কম্পিউটার যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে এই ইউনিভেক 1। এইটাকেই প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়। মানে ইলেকট্রনিক কম্পিউটারের বাণিজ্য। ঠিক আছে? প্রথম তৈরি করা হয় ইউনিভেক 1 এ। এর আগে যেগুলো ছিল এগুলো সবই হচ্ছে পরীক্ষামূলক। ঠিক আছে? বা পরীক্ষাগারে রাখার জন্য টেস্টিং পারপাস এ তৈরি করা হয়েছিল। বাট ইউনিভেক 1 এই কম্পিউটারটা বেসিক্যালি ছিল আইবিএম, পৃথিবীর বিখ্যাত একটা বড় একটা কোম্পানির নাম হচ্ছে আইবিএম, আপনার নাম শুনছেন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। ১৯১১ সালের দিকে এই আইবিএম কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই আইবিএম কোম্পানি এটা একটা জায়ান্ট কম্পিউটার কোম্পানি। আজকে যেরকম গুগল ওরকম হচ্ছে একটা সময় এই আইবিএম। মানে একটা সময় পৃথিবীতে কম্পিউটার বলতেই আমরা বুঝতাম হচ্ছে আইবিএম এর পিসি। ঠিক আছে? পৃথিবীতে বেসিক্যালি ২ ধরনের পিসি একটা সময় আমরা দেখতাম। একটা হচ্ছে আইবিএম আর একটা হচ্ছে অ্যাপল পিসি। তো আইবিএম কম্পিউটার গুলো মূলত এই আইবিএম কম্পিউটারের একটা প্রোডাক্ট ছিল হচ্ছে লাগা ইউনিভেক 1। ঠিক আছে? এই কম্পিউটারটা। তো যেহেতু এটা বাণিজ্য করার উদ্দেশ্যে কম্পিউটারটা তৈরি করা হয়, তাহলে নিশ্চয়ই এটা একটা স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার হবে, তাই না? তো এই কম্পিউটারটা বেসিক্যালি ছিল একটা স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার এবং তুলনামূলকভাবে লাইট ওয়েট এর কম্পিউটার। এবং এই কম্পিউটারটা মানে এই কম্পিউটারটার স্পেশাল টাইপের মেমোরি ব্যবহার করা হইতো। এখানে ভ্যাকুয়াম টিউব দ্বারা কোনো মেমোরি ব্যবহার করা হয় নাই। এই কম্পিউটারে একটা স্পেশাল মেমোরি ব্যবহার করা হয়েছিল। সেটা হচ্ছে এর ডাটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় মার্কারি ডিলে লাইন। কি ব্যবহার করা হয়েছিল?
মার্কারি ডিলে লাইন। তো এই মার্কারি ডিলে লাইন এটা আপাতত মনে রাখেন। না, মার্ক ওয়ান ছিল একটা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, আমি কিন্তু অলরেডি বলেছি, হ্যাঁ, মার্ক ওয়ান পড়ানোর সময় কিন্তু অলরেডি বলে দিয়েছি। মার্ক ওয়ান বেসিক্যালি ছিল একটা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, নট ডিজিটাল। ওকে, আচ্ছা। তো ডিজিটাল কম্পিউটার হচ্ছে ওই কম্পিউটার যেই কম্পিউটারে ইনপুট হবে ডিজিটাল ডাটা, প্রসেসিং হবে ডিজিটাল ডাটা, ফাইনালি আমি আউটপুটও পাবো ডিজিটাল ডাটা। এই ধরনের কম্পিউটারকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে লাগা মানে ডিজিটাল কম্পিউটার। যাই হোক, এটা একটু পরে আপনারা জানবেন। তো এই ডিজিটাল মানে এই ইউনিভেক ওয়ান, এই কম্পিউটারটা হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার, এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা। আর মার্ক ওয়ান ছিল একটা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, মানে ওই কম্পিউটারে আসলে মূলত আমরা অ্যানালগ সিগন্যাল প্রসেস হইতাম, ওটা অ্যানালগ কম্পিউটার কাইন্ডস অফ। ঠিক আছে, বাট ইলেকট্রিক্যাল কম্পিউটার এটাকে আমরা বলতে পারেন, বা ইলেকট্রোমেকানিক্যাল, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করার জন্য করা যেত এটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এবং ফলাফল আমরা ইলেকট্রিক্যালি পেতাম, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই টাইপের আমরা ইয়া পেতাম, আউটপুট পেতাম। যাই হোক, তো ইউনিভেক ওয়ান কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে তার মেমোরি। ঠিক আছে, এবং এইটার মেমোরি তৈরি করার জন্য বেসিক্যালি আমরা মার্কারি ডিলে লাইন ব্যবহার করতাম। মানে ভ্যাকিউম টিউব গুলোর সমস্যা কি ছিল, ভ্যাকিউম টিউব গুলো মনে করেন যে যখন আমাদের মানে ভোল্টেজ আপ ডাউন করতো, তখন এই ভ্যাকিউম টিউব গুলোর যে ইয়া ছিল এটা কেটে যেত, মানে এইটার লাইনটা কেটে যেত। এটা একটা বড় একটা প্রবলেম ছিল। তো এই প্রবলেমটাকে বেসিক্যালি হচ্ছে আমরা মানে সমস্যার ভিতরে পড়ি। তখন এইটার এই প্রবলেম গুলো দূর করার জন্য এখানে মার্কারি ডিলে লাইন তার মেমোরি ইউনিট হিসেবে ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ঠিক আছে, এটা একটু মাথার ভিতরে রাখবেন। ইউনিভেক ওয়ান কম্পিউটারে ডেটা সংরক্ষণ করার জন্য মার্কারি ডিলে লাইন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো মার্কারি ডিলে লাইন এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো এটা কোথেকে আসলো। বাট আপাতত শুধু মনে রাখেন, ইউনিভেক ওয়ান কম্পিউটারে ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় মার্কারি ডিলে লাইন। এনিওয়ে, তা এই গেল হচ্ছে আমাদের ইউনিভেক ওয়ান কম্পিউটার। দেখেন, আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, আপনি দেখেন আমাদের এইখান থেকে কোশ্চেন গুলো কিরকম করে আসে। আমরা যদি দেখি, আমাদেরকে প্রথম কোশ্চেন যেরকম করে এভাবে করে কোশ্চেন গুলো করতে পারে যে পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি, উত্তর হচ্ছে ইউনিভেক ওয়ান। ইউনিভেকের ফুল ফর্ম কি, উত্তর হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার ওয়ান। ইউনিভেক কম্পিউটার কত সালে তৈরি করা হয়, 1951 সালের দিকে। ঠিক একইভাবে এরকম কোশ্চেন করতে পারে, এনিএক কম্পিউটার কত সালে তৈরি করা হয়, 1946 তাই না? তো এনিয়ে কম্পিউটার কে তৈরি করেছিলেন, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মুসলিম এবং তার স্টুডেন্ট পেস পরেকার। আপনাকে বলতে পারে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, উত্তর হচ্ছে এনিয়াক। যদি আপনাকে বলে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, উত্তর হচ্ছে এবিসি। এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই জায়গাটায় আমার একটা এই কোশ্চেনটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়, আমাদের বিভিন্ন বই পড়তে গেলে একটু কনফিউশন হয়, আমরা একটু ক্লিয়ার করে দিই। অনেক সময় দেখবেন আপনি যখন ডাইজেস্ট পড়েন, ডাইজেস্ট, এই ডাইজেস্টে অনেক সময় দেখবেন লেখা আছে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এনিয়াক। কিন্তু আমি আপনাকে বললাম পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এবিসি, তাহলে কোনটা কারেক্ট? তো এটা নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল কি, অনেক আগে ব্যাংকের একটা পরীক্ষা হয়েছিল, ব্যাংকে বিভিন্ন সময় ব্যাংকের পরীক্ষাগুলোতে এখানে প্রচুর কোশ্চেন আসে। তো ব্যাংকের পরীক্ষার ভিতরে এরকম একটা কোশ্চেন আসছিল যে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি। তো বেসিক্যালি অপশন ছিল হচ্ছে লাগা এনিএক থেকে, মানে এবিসি ছিল না অপশনে। তো যেহেতু এবিসি ছিল না, আর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারটা ছিল এনিএক, তো স্পেশালি ওই স্পেশাল ওই কোশ্চেনটার জন্য স্পেসিফিক ভাবে অ্যান্সারটা ছিল হচ্ছে এনিএক। যেহেতু প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারটা এনিএক ছিল, তো ওইটা একটা প্রিন্টিং মিস্টেক করে আর কি পূর্ণাঙ্গ আসে নাই, ওইটা আসছিল প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি, এবং অপশনে ছিল এনিএক। এই কারণে এই কোশ্চেনটা আমাদের এই ডাইজেস্ট গুলোর ভিতরে দেখবেন লেখা আছে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এনিয়াক। আবার অনেক জায়গায় দেখবেন লেখা আছে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এবিসি। তো আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার বেসিক্যালি এবিসি, আর পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক। এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন অনেক সময় কোশ্চেন এরকম করে দেয় যে পৃথিবীর প্রথম মানে অনেক সময় কপি করে কোশ্চেন করে, তখন এরকম কোশ্চেন করতে পারে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি। আর সুন্দরভাবে ওইখানে অপশন দিল না এবিসি। যদি এবিসি অপশন না দেয়, তাহলে ডেফিনেটলি আপনি অ্যান্সার কি দিবেন, এনিয়াক। বুঝবেন কপি করা কোশ্চেন, চোখ বন্ধ করে আপনি এটা এনিয়াক বসাই দিবেন। ওকে, আর যদি এবিসি এবং এনিয়াক দুইটাই থাকে, তাহলে অ্যান্সার কি দিবেন, তাহলে অ্যান্সার দিবেন হচ্ছে এবিসি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? আমি অনেক ফার্স্ট যাচ্ছি, সবকিছু কি ঠিক আছে, এভরিথিং? আমরা কি সবাই ক্লিয়ার? আমাকে একটু মেসেজ দেন তো, আমরা কি সবাই বুঝতে পারতেছি? আসলে অনলাইনের একটা বড় সমস্যা হচ্ছে আপনার রিয়াকশন বোঝা যায় না আর কি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফিডব্যাক, ফর ইউর কাইন্ড ফিডব্যাক। আচ্ছা, তো আমাদের হয় কি অনলাইনে আসলে দেখা যায় কি, ওকে ফারজানা, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। আমি একটু স্লো যাব, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই গেল হচ্ছে ইউনিভেক ওয়ান, ঠিক আছে। এবার আসি আমাদের এর মাঝখানে এনিয়াক। আচ্ছা, এই তিনটাকে আমি আবার একসাথে পড়ালাম, এবিসি, এনিয়াক এবং ইউনিভেক, এই তিনটাকে আবার আমরা পাশাপাশি করে পড়াইলাম এই জন্য, কারণ এবিসি কম্পিউটারের ধারাবাহিকতা আসছিল এনিয়াক, এবং এনিয়াক যারা তৈরি করছে তারাই কিন্তু আবার ইউনিভেক ওয়ান কম্পিউটার তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমি মনে করেন যে এই এই তিনটা কম্পিউটারকে একসাথে পড়াইলাম। এখন এই এনিয়াক এবং ইউনিভেকের মাঝখানে কিছু ঘটনা ঘটছে। এর মাঝখানে দুইটা ইম্পর্টেন্ট কম্পিউটার আছে। তো আমরা বলছিলাম কয়টা কম্পিউটার পড়বো? পাঁচটা। আমরা অলরেডি কিন্তু তিনটা পড়ে ফেলছি, আর দুইটা কম্পিউটার পড়বো, তাই তো? এবার আসেন, আমাদের আরেকটা বিখ্যাত কম্পিউটারের নাম হচ্ছে লগা এডভাক। এডভাক। তো এডভাকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। এডভাক, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। বিফোর আই স্টার্ট দিস, আমাকে বলেন আধুনিক কম্পিউটারের জনককে একটু বলতে পারবেন আপনারা? আধুনিক কম্পিউটারের জনককে? এনিওয়ান? John von Neumann, very good. Charles Babbage, Sumaya, not Charles Babbage, okay? মার্ক ওয়ানের পরে আমি কথা বলছি। মার্ক ওয়ান তো ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, আমি বলছি ইলেকট্রনিক কম্পিউটারে পাঁচটা কম্পিউটার পড়বো। আখি, আচ্ছা, ওকে। চার্লস বেবেজ হচ্ছে এলাকা কম্পিউটারের জনক, এটা খেয়াল রাখবেন। চার্লস বেবেজ হচ্ছেন কম্পিউটারের জনক, আর হাওয়ার্ড আইকেন হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক। তো এখন আমি বলছি আধুনিক কম্পিউটারের জনককে। আচ্ছা, তো খেয়াল রাখেন, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন জন ভন নিউম্যান, ওকে? জন ভন নিউম্যান। এখন কথা হচ্ছে ভাই, আমার তো অলরেডি কম্পিউটারের একজন জনক আছে, তাহলে আবার আধুনিক কম্পিউটারের জনক কেন লাগবে? নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে নাকি? আসলে জন ভন নিউম্যান উনি ছিলেন একজন হাঙ্গেরির ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে? উনি ছিলেন একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান হাঙ্গেরির। তো ভদ্রলোক কি করছে, উনি আহ উনি আমরা নাম্বার তত্ত্বের নাম শুনছি, নাম্বার থিওরিয়াম বা নাম্বার তত্ত্ব। তো এই যে আমরা যে আজকে নাম্বার তত্ত্বের কথা বলি, এই নাম্বার তত্ত্ব বা নাম্বার থিওরিয়াম, এই নাম্বার থিওরিয়াম প্রথম প্রদান করেছিলেন হচ্ছে জন ভন নিউম্যান। তো জন ভন নিউম্যান যখন তিনি তার বিখ্যাত নাম্বার তত্ত্ব প্রকাশ করেন 1940 সালের শেষের দিকে, জন ভন নিউম্যান তার বিখ্যাত নাম্বার তত্ত্ব প্রকাশ করেন। তো জন ভন নিউম্যান যখন তার বিখ্যাত নাম্বার তত্ত্ব প্রকাশ করলেন, তখন এই নাম্বার তত্ত্বের উপর বেস করে কাজ করা শুরু করছিল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ, ও আচ্ছা, যে কারণে বলতেছিলাম আর কি, জন ভন নিউম্যান যখন তার বিখ্যাত নাম্বার তত্ত্ব প্রকাশ করেন, এই নাম্বার তত্ত্বের ভিতরে তিনি আহ তিনি তো সকল ধরনের নাম্বার সিস্টেম নিয়ে কথা বলছেনই। তো যখন তিনি বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কথা বলছেন, তখন বাইনারির সাথে তিনি কম্পিউটারকে রিলেট করতে চাইলেন। মানে তিনি চাইলেন বাইনারির সাথে কম্পিউটারকে রিলেট করতে। তো বাইনারির সাথে কম্পিউটারকে রিলেট করতে গিয়ে তিনি কয়েকটা কথা বলছিলেন। তো এই কথাগুলো আসলে মানে জটিল কথাগুলো আমি বলবো না, আমি আসলে তিনি আসলে যে কথাটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে এরকম, যে বাইনারি ডেটাকে স্টোর এবং প্রসেস করা সম্ভব, ঠিক আছে? বাইনারি ডেটাকে স্টোর করা সম্ভব এবং প্রসেস করা সম্ভব। এখন দেখেন, আজকে আমরা যে কম্পিউটার ব্যবহার করি এটা কি আধুনিক কম্পিউটার না? দেখেন, আপনার আধুনিক কম্পিউটার বা আমার আধুনিক কম্পিউটার, এই কম্পিউটার কি করতেছে? এই কম্পিউটার যত ধরনের ডাটা প্রসেস করতেছে সবই হচ্ছে বাইনারি ডাটা। যত ধরনের ডাটা স্টোর করতেছে সবই হচ্ছে কি ধরনের ডাটা? বাইনারি ডাটা। তার মানে আমি আপনি যে আধুনিক কম্পিউটার ব্যবহার করতেছি, এই আধুনিক কম্পিউটার বেসিক্যালি কার থিওরিতে চলতেছে? জন ভন নিউম্যানের। এই জন্য জন ভন নিউম্যানকে আমরা মূলত বলে থাকি আধুনিক কম্পিউটারের জনক। বুঝে গেছে? তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। এখন দেখেন, তো জন ভন নিউম্যান তিনি যখন তার বিখ্যাত নাম্বার তত্ত্ব প্রকাশ করলেন 1940 সালের শেষের দিকে, তখন তার এই নাম্বার তত্ত্বের উপর বেস করে কাজ করা শুরু করছিল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর একটা বিশেষজ্ঞ দল। বুঝে গেছে? পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর একটা বিশেষজ্ঞ দল, তারা এই জন ভন নিউম্যানের যে বিখ্যাত নাম্বার তত্ত্বের উপর বেস করে কাজ করা শুরু করছিল। এবং তারা
1949 সালের দিকে জন ভন নিউম্যানের থিওরির উপর বেস করে এই এডভাক কম্পিউটারটা তৈরি করছিল, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। বুঝে গেছে? আচ্ছা, তো এই কম্পিউটারটা যেমন এর আগের যে কম্পিউটারগুলোর কথা বলছি, প্রত্যেকটা কম্পিউটার কোনো না কোনো ভাবে কোনো না কোনো ব্যক্তি তৈরি করছে। বাট এডভাক কম্পিউটার এটা বেসিক্যালি ছিল একটা টিম ওয়ার্ক। কোন নির্দিষ্ট ব্যক্তি এই কম্পিউটারটা তৈরি করে নাই। এই কম্পিউটারটা তৈরি করছিল এটা বেসিক্যালি ছিল একটা টিম ওয়ার্ক, ঠিক আছে, মানে একটা টিম, মানে অনেকজন ইঞ্জিনিয়ার এরা মিলে কি করছিল, এই কম্পিউটারটা তৈরি করছিল। তো এটা তৈরি করছিল হচ্ছে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে বিশেষজ্ঞ দল, তারা বেসিক্যালি এই কম্পিউটারটা ডেভেলপ করছিল 1949 সালের দিকে। আচ্ছা, এখানে একটু বলে দিই, আমরা যারা লেকচার শিট পড়ি, লেকচার শিটের ভিতরে ভুল করে এটা 1947 লেখা আছে, এটা হবে বেসিক্যালি 1949। ওকে, আচ্ছা, তো এনিওয়ে এখন দেখেন, তো জন ভন নিউম্যান যখন তার এই নাম্বার তত্ত্বটা দিলেন, তার নাম্বার তত্ত্বের উপর বেস করে প্রথমে কাজ করার জন্য অফার করা হয়েছিল সেই জন মুসলিম প্রেসপারিকাটকে। ওই যে একটু আগে আমরা যে বললাম জন মুসলিম প্রেসপারিকাট, এই ভদ্রলোকদেরকে কি করা হয়েছিল, তাদেরকে বলছিল যে প্রজেক্টে কাজ করার জন্য। কিন্তু ওই সময় জন মুসলিম প্রেসপারিকাট তারা আসলে ব্যাপকভাবে ব্যস্ত ছিল। প্রথম কথা ছিল হচ্ছে লেখা তারা এ নিয়ে কম্পিউটারে তখন মানে ফাইনালাইজেশনের সময়, আর ইতিমধ্যে তারা ইউনিভেক ওয়ান কম্পিউটারের জন্য সাইন আপ করে ফেলছিল আইবিএম কোম্পানির সাথে। অ্যাকচুয়ালি এত বড় বড় দুইটা প্রজেক্ট তাদের মাথার ভিতরে ছিল, এই জন্য তারা এডভাক কম্পিউটারে তারা কাজ করতে চায় নাই বা কাজ করতে পারে নাই। তো তখন তারা যখন কাজ করতে চাইলো না, তখন বেসিক্যালি এই পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে বিশেষজ্ঞ দল, তারা তখন যা বলে যে এই প্রজেক্টটা তারা কাজ করবে। তখন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে তাদের এই প্রজেক্টটা কাজ করার জন্য দেয় হচ্ছে এই মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে টিমটা, এদেরকে। কিন্তু মজার বিষয় হচ্ছে 1942 থেকে মানে 1942 থেকে 1946 সাল পর্যন্ত তারা কিছু পেন এন্ড পেপার ওয়ার্ক ছাড়া কিছুই করে নাই। মানে তারা কিছু করতেই পারে নাই, কিছু পেন এন্ড পেপার ওয়ার্ক ছাড়া তারা বেসিক্যালি কিছুই করতে পারে নাই। তো এটা তো একটা বড় প্রবলেম। তখন কি করা হইলো, আহ তখন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় দেখলো যে এই প্রজেক্টটা তো আর কখনোই আলোর মুখ দেখবে না। মানে মানে এটা তো আর কখনো হবে না, এই প্রজেক্টটাই আসলে পুরো মাটি হয়ে যাচ্ছে। তাহলে করণীয় কি? তখন এরা যে কি করলো, তখন এই ভদ্রলোকরা মানে তখন এই পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা দিক পাশ না দেখে তারা আবার জন মুসলিম প্রেসপারিকাটের কাছে যায়। যাওয়ার পরে বলে যে এই প্রজেক্টটা তো স্যার, এই প্রজেক্টে আপনি যদি কাজ করেন তাহলে আমাদের প্রজেক্টটা উঠে যায়, ঠিক আছে, কারণ এই প্রজেক্টটার আর কোনো কিছুই হচ্ছে না। তখন জন মুসলিম তো বেসিক্যালি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তো তখন তিনি আর এখানে কথা ফেলতে পারেন নাই। তখন তাকে বলা হয়েছিল যে আপনি এই প্রজেক্টে কাজ করার দরকার নেই, প্রজেক্টে কাজ করবে হচ্ছে এরাই, কিন্তু আপনি এই টিমটাকে যে সাপোর্ট দিবেন, মানে এই টিমটাকে সহায়তা করবেন, ঠিক আছে, কনসালটেন্সি দিবেন। তখন সেই প্রেক্ষাপট থেকে জন মুসলিম প্রেসপারিকার তারা এডভাক কম্পিউটারে কনসালটেন্সি দিছিলেন। তো অনেক সময় দেখবেন অনেক জায়গায় এরকম লেখে যে এডভাক কম্পিউটার তৈরি করেছে জন মুসলিম প্রেসপারিকার, এটা ভুল আসলে, হ্যাঁ। আহ, জন মুসলিম প্রেসপারিকার তারা এডভাক কম্পিউটার তৈরি করে নাই। জন মুসলিম প্রেসপারিকার হচ্ছে এই কম্পিউটারটা তৈরি করার জন্য কনসালটেন্সি দিছিল, কিন্তু এই কম্পিউটারটা তৈরি করছিল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের এই মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে বিশেষজ্ঞ দলটা আছে তারা। ওকে, তাহলে এই লয়ে কয়টা কম্পিউটার গেল? চারটা। আরেকটা কম্পিউটার পাবো, তাই তো? এবার আসেন, আমাদের আরেকটা বিখ্যাত কম্পিউটারের নাম হচ্ছে এটসেক। ওকে, তো এটসেকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। দেখেন নাম থেকেই বোঝা যাচ্ছে ডিলে স্টোরেজ, তার মানে নাম থেকে বোঝা যাচ্ছে যে স্টোরেজ ইউনিট নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের যখন কম্পিউটার আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করলো, তখন আমরা একটা প্রবলেমে পড়লাম। মানে কি, আমাদের প্রসেস করার ডাটা, তো এটা অনেক আস্তে আস্তে ফাস্ট হওয়া শুরু করলো। তো ফাস্ট হইলে মেমোরিতে যখন যাইতো, তখন দেখা যাইতো যে এই ডেটাগুলো এত ফাস্ট এত সুইফট আসতো, যে কারণে মেমোরি লোকেশন গুলো এই ডেটাগুলোকে সঠিকভাবে ট্রেস করতে পারতো না। এতে কি হইতো, একটা ডাটা আরেকটা ডাটাকে ওভারল্যাপ করে ফেলতো, ঠিক আছে। তো ওভারল্যাপ করে ফেললে আমার যে ফাইলগুলো থাকতো, এই ফাইলগুলো তো করাপ্টেড, মানে এই ফাইলগুলো তো আর ইউজ করার মতো থাকতো না। তো এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ালো। তখন কি করণীয়? তখন এই প্রবলেম দূর করার জন্য আগায় আসলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস। তিনি 1949 সালের দিকে একটা কম্পিউটার তৈরি করেন, যে কম্পিউটারের নাম হচ্ছে এটসেক, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। মানে তিনি এমন একটা স্টোরেজ ডেভেলপ করলেন
যেখানে তিনি দুইটা ডেটার ভিতরে একটা টাইম ডিলে ক্রিয়েট করতে পারলেন। একটা ডিলে মানে একটা ডেটার সাথে আরেকটা ডেটা এটা পাশাপাশি থাকবে কিন্তু একটু স্লো। ঠিক আছে, একটু স্লো করার জন্য তিনি একটা ব্যবস্থা করলেন। ঠিক আছে, তো এই জন্য তিনি কি করলেন, তিনি এই কম্পিউটারের ডেটা সংরক্ষণ করার জন্য তিনি একটা ডিলে লাইন ক্রিয়েট করলেন। মানে ডিলে লাইন মানে কি, তিনি মার্কারি ব্যবহার করলেন। মানে মূলত এই কম্পিউটারের ডেটা সংরক্ষণ করার জন্য মার্কারি ডিলে লাইন ব্যবহার করা হয়। তো একটু আগে আমি বলছিলাম যে মার্কারি ডিলে লাইন নিয়ে আমি পরে বলতেছি এটা আসলো থেকে। তো বেসিক্যালি এডসেক কম্পিউটারে প্রথমবারের মতো এই মার্কারি ডিলে লাইন ব্যবহার করা হয় 1949 সালের দিকে। তো যখন সফলভাবে মার্কারি ডিলে লাইন এখানে ব্যবহার করা হইলো, তখন থেকে এরপরে 1951-এ যখন ইউনিভেক ওয়ান কম্পিউটারকে ডেভেলপ করা হইলো, তখন এই এই মার্কারি ডিলে লাইনের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে মূলত ইউজ করা হয়েছিল ইউনিভেক ওয়ান কম্পিউটারে। বুঝা গেছে? তো মূলত তিনি কি করছেন, তিনি একটা মেমোরি ডেভেলপ করলেন, সেই মেমোরিতে জায়গায় জায়গায় তিনি মার্কারি ব্যবহার করলেন। মার্কারি ব্যবহার করে তিনি কি করলেন, ডিলে লাইন ক্রিয়েট করলেন। বুঝা গেছে? মার্কারি ব্যবহার করে তিনি জায়গায় জায়গায় ডিলে লাইন ক্রিয়েট করলেন। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। ঠিক আছে, এই কম্পিউটারে ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় মার্কারি ডিলে লাইন। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এই কম্পিউটারে প্রথম ডিলে লাইন তৈরি করা হয়। এরপরে আসলে এটা মূলত ব্যবহার করা হয়েছিল ইনভেক ওয়ান কম্পিউটারে। ঠিক আছে, আচ্ছা, তো ডিলে লাইন আসার পর আমাদের কি সুবিধা হয়েছে? ডিলে লাইন আসার পর আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে, আমরা আগে কিন্তু প্রোগ্রাম সংরক্ষণ করতাম না। আগে আমরা কি করতাম, ডেটা সংরক্ষণ করতাম। তো এখন আমরা কি করতে পারলাম, যখন থেকে মার্কারি ডিলে লাইন কনসেপ্টটা আনা সম্ভব হইলো, তখন আমরা প্রোগ্রাম সংগ্রহ করা মানে মানে সংরক্ষিত করার একটা ধারণা যেটা ছিল, এটার বাস্তব রূপ দিতে পারলাম। মানে আমরা আগে ডেটাকে সংরক্ষণ করতাম কিন্তু প্রোগ্রামকে আমরা সংরক্ষণ করতে পারতাম না। ঠিক আছে, তো আমরা এই প্রোগ্রামটাকে মনে করেন যে বারবার প্রোগ্রাম করে করে কম্পিউটার আমরা ইউজ করতাম। কিন্তু এখানে কি করা হলো, প্রোগ্রামটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হলো এইডস কম্পিউটারে। ঠিক আছে, তো এটা কেন সম্ভব হয়েছে, বিকজ অফ দিস মার্কারি ডিলে লাইন। ঠিক আছে, ডিলে কনসেপ্টের কারণে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে লাগে আমাদের মোটামুটি ইলেকট্রনিক কম্পিউটারের 5টা কম্পিউটার। ওকে, বুঝে গেছে? তো বেসিক্যালি এই যেমন এর আগে 37তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছে যে এডসেক কম্পিউটারের ডেটা সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে মার্কারি ডিলে লাইন। এটা ছিল 37তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। 37তম বিসিএস পরীক্ষায় এইভাবে কোশ্চেনটা আসছিল আর কি। ঠিক আছে, তো এনিওয়ে, এখানে অনেকগুলো প্রথম কিন্তু আপনারা পড়লেন, অনেকগুলো প্রথম সম্পর্কে জানলেন। তো এইগুলোকে কিন্তু আপনারা একটু বাসায়, আমি সবসময় বলি আমার প্রতিটা ক্লাসে আমি বলার চেষ্টা করি আর কি, যে আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যেন প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করেন। মানে আজকের পড়াটা আগামীকালকের জন্য রাখবেন না। ওকে, আজকের পড়াটা আজকেই শেষ করতে হবে। আগামীকালকের জন্য যদি রাখেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এনিওয়ে, এরপরে আসি। তো কম্পিউটারের জেনারেশন। তো আমাদের বিসিএস পরীক্ষা কম্পিউটার জেনারেশন থেকে আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমাদের ইলেকট্রনিক কম্পিউটারের জেনারেশন হচ্ছে মূলত 5টা। তো জেনারেশন থেকে আমরা আসলে বেশি কিছু পড়বো না। জেনারেশন থেকে আমরা জাস্ট 3টা করে ইনফরমেশন মনে রাখবো। জাস্ট 3টা করে ইনফরমেশন মনে রাখবো। ঠিক আছে, তো এর মধ্যে 1 নম্বর হচ্ছে সময়কাল। 1 নম্বর হচ্ছে সময়কাল, 2 নম্বর হচ্ছে মূল বৈশিষ্ট্য, 3 নম্বর হচ্ছে এক্সাম্পল। এই 3টা করে ইনফরমেশন আমরা একটু কষ্ট করে মনে রাখবো। ঠিক আছে, তো প্রথমত আসি যে কম্পিউটারের জেনারেশন, ফার্স্ট জেনারেশন অফ আর কম্পিউটার বা প্রথম প্রজন্ম। তো প্রথম প্রজন্মের কম্পিউটারের সময়কাল হচ্ছে 1946 থেকে 59। তো এটা নিয়ে আবার একটু মানে আমাদের ধোঁয়াশা আছে। 1 মিনিট, এক্সকিউজ মি।
সরি সরি, এক্সকিউজ মি, একটা ইম্পর্টেন্ট ফোন কল আসছিল আর কি অফিস থেকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এক মিনিট। আচ্ছা, তো প্রথম প্রজন্মের কম্পিউটারের একটু ঝামেলা আছে। তো আমি যেটা বলতেছিলাম, তো বেসিক্যালি যেটা ঘটছিল সেটা হচ্ছে 1946 থেকে 59। তো এখন এই যে সময়কালটা, এই সময়কালটা নিয়ে আবার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। দ্বিধাদ্বন্দ্বটা কি? এই গ্রুপ অফ পিপলের কথা হচ্ছে যে প্রথম প্রজন্মের যে সময়কালটা, এই সময়কালটা হবে 1938 থেকে 59। আরেকটা গ্রুপের কথা হচ্ছে 1946 থেকে 59। ঠিক আছে, এখন কোনটা কারেক্ট হবে? তো আমাদের পাবলিক সার্ভিস কমিশন এবং সবচেয়ে গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে 1946 থেকে 59, এই যে সময়কালটা, এই সময়কালটাই হবে আমাদের প্রথম প্রজন্মের কম্পিউটারের সময়কাল। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি, 1938 কেন? আসলে আমাদের যে ইলেকট্রনিক, আমরা কিন্তু কম্পিউটারের জেনারেশন বলতেছি কি, কম্পিউটারের জেনারেশন বলছি ইলেকট্রনিক কম্পিউটারের জেনারেশন, তাই না? তো ইলেকট্রনিক কম্পিউটার শুরু হয়েছিল কবে থেকে? 1938-এ এবিসি কম্পিউটারের মাধ্যমে। তো এই কারণে এই গ্রুপ অফ পিপলের কথা হচ্ছে, যেহেতু ইলেকট্রনিক কম্পিউটারের জেনারেশনের কথা আমরা বলতেছি, তাই আমাদের প্রথম প্রজন্মের সময়কালটা হবে 1946 থেকে 59। কিন্তু আরেকটা গ্রুপের কথা হচ্ছে যে না, এবিসি কম্পিউটার তো, তো এবিসি কম্পিউটারে ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে সত্য, কিন্তু এবিসি কম্পিউটারে কিন্তু কোনো প্রসেসিং ইউনিট নিয়ে কোনো কাজ হয় নাই। এখন যেহেতু কম্পিউটারের জেনারেশনের কথা বলতেছি, আর যেহেতু কম্পিউটারের জেনারেশন, এক্সকিউজ মি একটু, আচ্ছা, ওকে, সরি ভাই, একটু অফিসিয়াল একটু ঝামেলার মধ্যে আছে তো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, তো তো ওই সময় একটা গ্রুপ, একটা মেজর গ্রুপ দ্বারা মানে তাদের কথা ছিল যে না, প্রথম প্রজন্মের কম্পিউটার 1946 থেকে 59 হবে। কারণ কি? কারণ এবিসি কম্পিউটারে তারা ইলেকট্রনিক্স ব্যবহার করছে, কিন্তু এটা কোথায় ব্যবহার করছে? শুধুমাত্র মেমোরিতে। তারা কিন্তু মানে মূল যে কম্পিউটার, মানে মূল যে সিপিইউ বা মূল যে প্রসেসিং ইউনিট, এই প্রসেসিং ইউনিট কিন্তু ইলেকট্রনিক্স দ্বারা তৈরি করে নাই। ঠিক আছে, এই জন্য তাদের কথা হচ্ছে যে প্রথম প্রসেসিং ইউনিট যখন তৈরি করা হয়েছে, তখন থেকে আসলে প্রথম প্রজন্ম হইতে হবে। এই জন্য 1946 থেকে 59, এই যে সময়কালটা, এই সময়কালটা আসলে চুজ করা হয়। কেন? কারণ এই ENIAC কম্পিউটার তৈরি করা হয়েছিল 1946 থেকে। এই জন্য ENIAC কম্পিউটার যখন থেকে আসবে, তখন থেকে আসলে আমাদের প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, ঠিক আছে, মানে সময়কালটা হবে। আচ্ছা, যাই হোক, তো প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাকুয়াম টিউব বা বাইশূন্য ভালভ ভিত্তিক কম্পিউটার। আমি অলরেডি ডিসকাস করছি ভ্যাকুয়াম টিউব বা বাইশূন্য ভালভ। তো ভ্যাকুয়াম টিউব এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম টাইপের একটা টিউব। ঠিক আছে, তো এখন এই টিউবগুলো দেখতে অনেকটা হ্যাজেক বাতির মতো। এখন এত বড় আকৃতির অনেক হাজার হাজার টিউব ব্যবহার করার কারণে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো আকৃতিতে ছিল বিশাল বড়। এখন এত বড় হয়ে গেলে কি সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে লেগে রাখার জায়গার সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে লেগে চাইলেও কোথাও আপনি মুভ করবেন না। যেমন আপনার এখন ল্যাপটপ নষ্ট হয়ে গেল, আপনি চাইলে আপনি কি করেন? আপনার বগল দাবা করে নিয়ে ডাক্তারখানায় চলে যান। কিন্তু আপনার কাছে যদি একটা 30 টনের এনিয়াক থাকতো, তাহলে কি আপনি ডাক্তারখানায় নিয়ে যেতে পারতেন? তো ডাক্তার আপনার কম্পিউটার ঠিক করার জন্য আশা লাগতো, তাই না?
তো এখানে ব্যাপারটা হচ্ছে তাই আর কি, ঠিক আছে। তো এখন বিশাল বড় আকৃতির কম্পিউটার ছিল। তো এইগুলো ছিল একটা বড় প্রবলেম প্রথম প্রজন্মের কম্পিউটার, এবং এগুলোর সবগুলোর মেমোরি ছিল অসম্পূর্ণ, মানে এগুলোর খুব একবার স্বয়ং সম্পূর্ণ মেমোরি এর ভিতরে কিন্তু ছিল না। যাই হোক, হোয়াট এভার। তো এখন এই এর এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে ইউনিভ্যাক ওয়ান, এডভ্যাক, এডসেক, এনিএক, মাত্র আমরা যে কম্পিউটার গুলো পড়লাম, এরা সবাই কিন্তু আসলে বেসিক্যালি প্রথম প্রজন্মের কম্পিউটারের এক্সাম্পল আপনি বলতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে আমি এই যে এত 18-20 হাজার ভ্যাকিউম টিউব এগুলো যদি স্তূপ করে রাখি, তাহলে কম্পিউটার 4-5 তলা সমান হয়ে যাবে না? কারণ এত বড় হইলে কি আমাদের বাড়িতে কম্পিউটার আসবে? আসবে না। তাহলে কি করতে হবে? কম্পিউটার আকার একটু ছোট করতে হবে। তাহলে এবার আসেন সেকেন্ড জেনারেশন অফ আর কম্পিউটার, দ্বিতীয় প্রজন্ম। তো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কাল হচ্ছে 1959, 1959 থেকে 1965। এই যে সময়কালটা, এই সময়কালটাকে আমরা মূলত বলে থাকি আমাদের কম্পিউটারের সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম। তো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার। কি ধরনের কম্পিউটার? ট্রানজিস্টর। ট্রানজিস্টর হচ্ছে ছোট্ট একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটার থেকে এই যে তিনটা পিন থাকে, ঠিক আছে, 1 2 3, এই যে তিনটা পিন দেখতে পাচ্ছেন, এই তিনটা পিন থাকে। তো ট্রানজিস্টর, এই কথাটা আসছে ট্রাই জাংশন কথা থেকে, তিনটা জাংশন, এই ট্রাই জাংশন কথা থেকে আসছে হলো আমার ট্রানজিস্টর। তো বেসিক্যালি ট্রানজিস্টর ট্রানজিস্টর হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ট্রানজিস্টর, একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ট্রানজিস্টর। তো ভোল্টেজ কন্ট্রোল ট্রানজিস্টর যেগুলো, এগুলোকে আমরা বলি ফেট, মানে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটার ভিতরে যেমন আছে মসফেট, ফেট, এরা। আরেকটা হচ্ছে কি কারেন্ট ড্রিভেন ট্রানজিস্টর, ঠিক আছে। তো কারেন্ট কন্ট্রোল ট্রানজিস্টর যেগুলো, কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এইগুলোকে আমরা মূলত বলে থাকি বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বেসিক্যালি দ্বিতীয় প্রজন্মে আমরা কি করছিলাম? বাইপোলার জাংশন ট্রানজিস্টর ব্যবহার করছিলাম। তো এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরে এই তিনটা পিন থাকে, এই যে তিনটা পিন দেখতে পাচ্ছেন, এই তিনটা পিন, এই তিনটা পিনের স্কিমেটিক ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে এই তিনটা পিন হচ্ছে এই তিনটা পিন, যে তিনটা পিনের নাম হচ্ছে ইমিটার বেস কালেক্টর, ঠিক আছে। ইমিটার বেস কালেক্টর, ঠিক আছে। ইমিটার বেস কালেক্টর। এখন এইটার আবার দুইটা টাইপ হয়, একটা হচ্ছে এন ট্রানজিস্টর আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। যাই হোক, এগুলো নিয়ে আপনারা আবার বিজ্ঞানের ভিতরে আপনারা পড়বেন। তো আমি এই জন্য এখানে এটার বড় ডিসকাশনে যাচ্ছি না, আমি জাস্ট আপনাকে বলে দিলাম। তো আমরা মূলত এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার তৈরি করার জন্য এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর মূলত ব্যবহার করছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে ট্রানজিস্টর ট্রানজিস্টর উদ্ভাবন করছিলেন, এটা তো আমি বললাম কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা উদ্ভাবন করছিলেন উইলিয়াম শ্যাকল, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাইটন। এরা তিনজন মিলে সে বেল ল্যাবে বসে বসে আপনার এই 1947 সালের 23শে ডিসেম্বর তারা এই ট্রানজিস্টরটা উদ্ভাবন করছিলেন। উইলিয়াম শ্যাকল, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাইটন, তারা তিনজন মিলে এই ট্রানজিস্টর উদ্ভাবন করছিলেন। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি দেখবেন সব জায়গায় লেখা আছে ট্রানজিস্টর উদ্ভাবনের সাল হচ্ছে 1948। ইভেন আপনার লেকচার শিটে আমি নিজেই লিখে দিছি ট্রানজিস্টর আবিষ্কারের সাল হচ্ছে 1948। তাহলে আমি আপনাকে যখন পড়াচ্ছি তখন কিন্তু আমি বলতেছি ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে 1947 সালের 23শে ডিসেম্বর। এখন কেন? অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল ঘটনাটা জানতে হবে, এই জন্য আমি আপনাকে পড়াচ্ছি এটা। তো একটু খেয়াল করেন, মূলত ট্রানজিস্টর আবিষ্কার হয়েছিল 1947 সালের 23শে ডিসেম্বর। এটা আমাদের দশম কি 11তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল, ট্রানজিস্টর আবিষ্কারের সাল কত। তো তারা অপশন দিছিল 1940, 1948, 1954, 1964। তারা সবচেয়ে কাছাকাছি অ্যান্সার কোনটা? 1948, তাই না? এটা মাত্র 7 দিন বাদেই তো, 1947 সালে 23শে ডিসেম্বর, মানে 7 দিন 8 দিন বাদেই তো ওই ট্রানজিস্টরটা আসছে, তাই না, 1948 সালে। এই জন্য আহ তো ঘটনাক্রমে ওই কোশ্চেনটার ওই বছরে ওই কোশ্চেনটার অ্যান্সার ছিল 48। তো ঘটনাক্রমে ওই বছরে বাংলাদেশের যতগুলো রিক্রুটমেন্ট এক্সাম হয়েছে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষাগুলোতে, এই প্রত্যেকটা পরীক্ষার ভিতরে সেম কোশ্চেন রিপিট করছে। প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে মানে প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে সেম মিস্টেক। তো মিস্টেক থাকার কারণে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কত হয়েছে? 1948। তখন আমাদের বইয়ের যারা পাবলিশার্স আছে তারা ধারণা করে নিল যে ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে 1948 সালে, ঠিক আছে। তখন থেকে আমাদের সমস্ত বইয়ে প্রচলিত হয়ে যায় ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে 1948 সালে। তো অ্যাকচুয়ালি আপনার জানতে হবে কেন এটা অ্যাকচুয়ালটা জানতে হবে এই জন্য, কারণ ট্রানজিস্টর 1900 বেসিক্যালি 1947 সালে 23শে ডিসেম্বর আবিষ্কার হয়েছে। তো এটা আমাদের ক্লাস 9-10 এর যে পদার্থবিদ্যা বইটা ছিল, মানে এই বছর তো আমাদের একমুখী শিক্ষায় চলে আসছে। তো এর আগে গত বছর পর্যন্ত মানে আমাদের 9-10 এর যে লেটেস্ট বইটা যখন হইলো এই সময়।
ও, আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, তো আমাদের ক্লাস 9-10 এর যে পদার্থবিদ্যা বইটা নতুন আসছিল, মানে গত বছরের আগের বছরে যখন এটা লেটেস্ট বের হয়, তখন এই কোশ্চেনটাকে তারা অ্যাকচুয়ালি ইনফরমেশনটা দিছিল। তো অনেক সময় করে কি, আমাদের পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওই যে কারিকুলাম বই, মানে আমাদের যেগুলো মানে কারিকুলাম থাকে বোর্ড বই, এই বোর্ড বইয়ের অনেক সময় যদি কোনো চেঞ্জেস থাকে, এইগুলোকে তারা কিন্তু কোশ্চেন করার জন্য মানে খুব ইয়াতে নেয়, ঠিক আছে, মানে আমলে নেয়। তো এই হিসেবে হঠাৎ করে আপনাকে এরকম টাইপের একটা কোশ্চেন করে ফেলতে পারে। ধরেন আপনাকে পাজেল করার জন্য হয়তো বা আপনাকে কোশ্চেন করে দিল ট্রানজিস্টর আবিষ্কারের সাল কত, এবং অপশন দিল 1947 এবং 48। তাহলে আপনি অ্যান্সার কি দিবেন? তাহলে খেয়াল রাখবেন, যদি আপনাকে অ্যান্সার কোশ্চেন করে 47 এবং 48, তাহলে অ্যান্সার দিবেন ডেফিনেটলি 47, ঠিক আছে। আর যদি অপশনে যদি 47 না থাকে, তাহলে অ্যান্সার দিবেন 48, চোখ বন্ধ করে 48 বসায় দিবেন, ঠিক আছে। বুঝবেন কপি করার কোশ্চেন। আচ্ছা, তো এখন এই যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর দিয়ে আমরা কি করব? কম্পিউটার বানাবো, তাই তো। তো ট্রানজিস্টর দ্বারা তৈরিকৃত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে TX0। এটা ছিল একটা এক্সপেরিমেন্টাল কম্পিউটার, ঠিক আছে। ট্রানজিস্টর দ্বারা তৈরিকৃত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে TX0। এটা বেসিক্যালি ছিল একটা এক্সপেরিমেন্টাল কম্পিউটার, ঠিক আছে। এক্সপেরিমেন্ট করার জন্য বেসিক্যালি এই কম্পিউটারটা ডিজাইন করা হয়েছিল। এখানে মূলত যেটা করা হয়েছিল, আমাদের প্রথম প্রজন্মের যে ভ্যাকিউম টিউব গুলো ছিল, এই ভ্যাকিউম টিউব গুলোকে খুলে ফেলে দেওয়া হলো, এবং ওইটার জায়গায় স্থলাভিষিক্ত কাকে করা হলো? এই ট্রানজিস্টরকে, ঠিক আছে। এই জন্য ট্রানজিস্টর দ্বারা তৈরিকৃত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে TX0। এটা ছিল একটা এক্সপেরিমেন্টাল কম্পিউটার। এবং ট্রানজিস্টর দ্বারা তৈরিকৃত প্রথম মিনি কম্পিউটারের নাম হচ্ছে PDP-8। মিনি কম্পিউটার হচ্ছে কম্পিউটারের একটা টাইপ, একটু পরে আমরা জানতে পারবো। তো ট্রানজিস্টর দ্বারা তৈরিকৃত প্রথম মিনি কম্পিউটারের নাম হচ্ছে PDP-8, ঠিক আছে। আচ্ছা, এবার খাতার ভিতরে একটা স্টার্ট দিয়ে একটু নোট রাখেন। লেখেন যে পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার, পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-1। এটা একটু খেয়াল রাখেন। তো এই পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-1, এবং এটা কিন্তু ট্রানজিস্টর ভিত্তিক ছিল না। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-8, ঠিক আছে। মিনি কম্পিউটার হচ্ছে কম্পিউটার একটা ডিজিটাল কম্পিউটার একটা টাইপ, ঠিক আছে। আমি এখানে পরে আসতেছি, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। তো ট্রানজিস্টর দ্বারা তৈরিকৃত প্রথম মিনি কম্পিউটারের নাম হচ্ছে PDP-8। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তো এনিওয়ে এবার আসি। তো প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল 4-5 তলা সমান। এবার কম্পিউটার আকার ছোট হয়ে গেছিল, এবার একটা ফ্লোরের সমান হইলো। এখন আমাদের বাসায় আসার মতো হয় না, তাহলে কি করতে হবে? কম্পিউটারকে আরেকটু ছোট করতে হবে। এবার সেটা আমরা কম্পিউটারকে আরেকটু ছোট করি, থার্ড জেনারেশন অফ আর কম্পিউটার, তৃতীয় প্রজন্ম। তো তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কালটা হচ্ছে 1965 থেকে 71। এই যে সময়কালটা, এটাকে বলা হয় কম্পিউটার থার্ড জেনারেশনের সময়কাল। তো তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আইসি ভিত্তিক কম্পিউটার। আইসি, আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি দেখতে অনেকটা এরকম টাইপের একটা ডিভাইস, ঠিক আছে। ইন্টিগ্রেটেড সার্কিট, এখন দেখেন ইন্টিগ্রেট করা মানে কি। ইন্টিগ্রেট করা মানে হচ্ছে যোগ করা বা অনেকগুলো একীভূত করা বা অনেকগুলো জিনিসকে একত্রিত করা, ঠিক আছে, এটাকে বলে ইন্টিগ্রেট করা, ঠিক আছে। তো বেসিক্যালি অনেকগুলো সার্কিট উপাদানকে একত্রিত করা হয়েছে বিধায় এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট। অনেকগুলো সার্কিট উপাদানকে একত্রিত করা হয়েছে বিধায় এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এখন দেখেন ইন্টিগ্রেট করা, তো এখন মূলত ট্রানজিস্টর আইসি তৈরি করার জন্য 3 ধরনের সার্কিট উপাদান ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে ট্রানজিস্টর, 2 নম্বর হচ্ছে ক্যাপাসিটর, 3 নম্বর হচ্ছে রেজিস্টর, ঠিক আছে। ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর। তো এই যে 3 ধরনের যে সার্কিট উপাদান, এই 3 ধরনের সার্কিট উপাদানকে নিয়ে জ্যাক ক্যালোবি নামক একজন ভদ্রলোক, তিনি ওই যে বেল ল্যাব ছিল, এই বেল ল্যাবে বসে বসে 1958 সালের দিকে একসাথে ফেব্রিকেট করে একটা চিপ তৈরি করে ফেলেন। এবং এই চিপটার ভিতরে তিনি কি করছেন? 3 ধরনের সার্কিট উপাদানকে ব্যবহার করছেন। যেহেতু 3 ধরনের সার্কিট উপাদানকে একত্রিত করা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট। কি বলি আমরা? ইন্টিগ্রেটেড সার্কিট। ট্রানজিস্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টর, এই 3 ধরনের সার্কিট উপাদানকে একত্রিত করার কারণে এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট, বুঝে গেছে? তো এখন এতটুকু চিপের ভিতরে কয়েক হাজার ট্রানজিস্টরকে আমরা কি করতে পারি? ফেব্রিকেট করে দিতে পারি, একসাথে বসায় দিতে পারি। এই কারণে এটা তুলনামূলকভাবে অনেক ফাস্ট, ঠিক আছে। এবং আইসি ব্যবহার করার কারণে কম্পিউটার আকৃতিও অনেক ছোট হয়ে আসলো। মানে আমি যে জায়গায় জায়গায় যে ট্রানজিস্টর ব্যবহার করতাম, এখন আর আমার ট্রানজিস্টর ব্যবহার করার দরকার নেই, কারণ আমি আইসি ব্যবহার করলেই চলতেছে, ঠিক আছে। তো এখন এই যে আইসি ব্যবহার করে প্রথম যে কম্পিউটারটা ডেভেলপ করা হয়, সেটার নাম হচ্ছে B2500। ওকে, আইসি দ্বারা তৈরিকৃত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে B2500, মনে থাকবে। আর আইসি দ্বারা তৈরিকৃত প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হচ্ছে IBM 360। আইসি দ্বারা তৈরিকৃত প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM 360। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন
আইসি ব্যবহার করার কারণে আজকে আমি যে কম্পিউটার ব্যবহার করতেছি এটা তুলনামূলকভাবে অনেক ফাস্ট। আইসি মানে আপনি বলতে পারেন আধুনিক কম্পিউটারের দ্রুততর অগ্রগতির মূল কারণই হচ্ছে আইসি। ঠিক আছে, আধুনিক কম্পিউটারের দ্রুততর অগ্রগতির মূল কারণ হচ্ছে কি আইসি। ইজ ইট ক্লিয়ার? তো এই গেল হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন অফ আর কম্পিউটার। তো এখন তৃতীয় প্রজন্মের কম্পিউটার কি হলো, আরো ছোট হয়ে আসলো, এবার অনেক ছোট হয়ে আসলো, কিন্তু আমাদের বাসায় আসার মতো এখনো হয় নাই। তাহলে কি করতে হবে, এবার আসুন ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, এবার আমাদের বাড়িতে আমরা কম্পিউটার নিয়ে আসবো। চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মূল সময়কালটা হচ্ছে 1971 থেকে বর্তমান। মানে এখন পর্যন্ত আমরা বেসিক্যালি অফিসিয়ালি আমরা ফোর্থ জেনারেশনে আছি। যদিও আমরা বলতেছি যে আমরা পঞ্চম প্রজন্মের কম্পিউটার, মানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার হচ্ছে ইন ফিউচার জেনারেশন, বাট পঞ্চম প্রজন্মের কম্পিউটারের যে মূল বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু অলরেডি আমাদের কম্পিউটার কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করিনি যে এটা পঞ্চম প্রজন্ম, বাট এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি আছি চতুর্থ প্রজন্মে। আচ্ছা, তো চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার, মাইক্রো প্রসেসর। তো মাইক্রো প্রসেসর হচ্ছে আইসিডি একটা এক্সটেন্ডেড ভার্সন। বেসিক্যালি মাইক্রো প্রসেসর হচ্ছে কি আইসিডি একটা এক্সটেন্ডেড ভার্সন, মনে থাকবে। তো মূলত মাইক্রোপ্রসেসর এই চিপটা দেখতে হচ্ছে এরকম। তো ডক্টর টেড হাফ নামক একজন ভদ্রলোক 1971 সালে থেকে 1971-এ ডক্টর টেড হাফ তিনি প্রথমে আইসি উদ্ভাবন করেন 1971 সালে থেকে। ডক্টর টেড হাফ তিনি প্রথমে আইসি উদ্ভাবন করেন। তো তিনি এই আইসি তৈরি মানে মাইক্রোপ্রসেসর, তো আইসি তৈরি করার জন্য আইসির একটা স্ট্যান্ডার্ড ভার্সন হচ্ছে মাইক্রোপ্রসেসর। তো আইসি তৈরি করার জন্য আমরা যতগুলো যে সার্কিট উপাদানগুলো ব্যবহার করছি, মূলত মাইক্রোপ্রসেসর তৈরি করার জন্য আমরা ওই সার্কিট উপাদানগুলোকে ব্যবহার করছি। ঠিক আছে, আচ্ছা, মানে মূলত এই ট্রানজিস্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টার এই তিন ধরনের সার্কিট উপাদানকেই কিন্তু মাইক্রোপ্রসেসরে ব্যবহার করা হয়েছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে তাদের স্কেলিং টেকনোলজিতে। মানে আইসি যখন তৈরি করা হয়েছে তখন কয়েক হাজার ট্রানজিস্টরকে একত্রিত করা হয়েছে, আর এখন অতটুকু স্পেসের ভিতরে কয়েক লক্ষ ট্রানজিস্টরকে বসানো হয়েছে। এই হচ্ছে তাদের পার্থক্য। স্পেস কাছাকাছি, বাট আগে ওই অতটুকু স্পেসে কয়েক হাজার ট্রানজিস্টর বসানো হয়েছে, এখন অতটুকু জায়গার ভিতরে কয়েক লক্ষ ট্রানজিস্টর বসানো হয়েছে। এই জন্য মাইক্রোপ্রসেসর তৈরি করার জন্য আমরা যে টেকনোলজি উদ্ভাবন করি, তার যে টেকনোলজি ব্যবহার করি তার নাকে আমরা বলি ভিএলএসআই। ভিএলএসআই মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মনে থাকবে, ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আচ্ছা, তো তবে বর্তমান সময়ে আমরা যে মাইক্রোপ্রসেসর ব্যবহার করি সেটা হচ্ছে ইউএলএসআই, মানে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, বর্তমান সময়ে আমরা ব্যবহার করি আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন দেখেন, আহ এখন এই ডক্টর টেড হাফ, ওই যে যিনি মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করছেন, তো তিনি যখন প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করছেন তখন তিনি একটা থিমের উপর বেস করে মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করছিলেন। তিনি যখন প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেন তখন তার মূল যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে ইউএস মার্কিন নৌবাহিনীর জন্য। মার্কিন ইউএস মেরিন তাদের টর্পেডো লঞ্চ করে না নৌবাহিনী, এই টর্পেডো যেন প্রিসাইসলি লোড করতে পারে এবং মানে পারফেক্ট ক্যালকুলেশন করে যেন টার্গেটে হিট করতে পারে, এই উদ্দেশ্য করে কিন্তু প্রথম মাইক্রোপ্রসেসর ডেভেলপ করেছিল ডক্টর টেডা। ঠিক আছে, তো তিনি যে মাইক্রোপ্রসেসরটা উদ্ভাবন করছিলেন তার নাম হচ্ছে ইন্টেল 4004, এবং এটা ছিল একটা 4 বিটের মাইক্রোপ্রসেসর। 4 বিট। ঠিক আছে, ইন্টেল 4004 এটা ছিল একটা 4 বিটের মাইক্রোপ্রসেসর। তো আমি আপনাকে কয়েকটা মাইক্রোপ্রসেসরের নাম লিখে দিচ্ছি, ঠাড়া মুখস্থ রাখবেন, ঠিক আছে, বিট নাম্বার সহ। ওকে, যেমন প্রথমে আসি, আমাদের ইন্টেল 8008, এটা হচ্ছে একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, ইন্টেল 8085, এটা হচ্ছে একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর। ইন্টেল 8086, এটা হচ্ছে একটা 16 বিটের মাইক্রোপ্রসেসর। এর আগে 36তম বিসিএস পরীক্ষার কোশ্চেন ছিল এটা, যে নিচের কোনটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, উত্তর হচ্ছে ইন্টেল 8086, এটা হচ্ছে একটা 16 বিটের মাইক্রোপ্রসেসর। ওকে, আচ্ছা, অথবা আপনাকে এভাবে কোশ্চেন করতে পারে, ইন্টেল 8086 এটা কয় বিটের মাইক্রোপ্রসেসর, উত্তর হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এটা শুধু এটা বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষার ভিতরে আসছিল এই কোশ্চেনটা, ইন্টেল 8086। তারপর আসেন ইন্টেল 80386, এটা হচ্ছে একটা 32 বিটের মাইক্রোপ্রসেসর। আপনারা যে পেন্টিয়াম কম্পিউটারের নাম শুনছেন, পেন্টিয়াম, আমরা পেন্টিয়াম কম্পিউটারের নাম শুনছি না, এখন তো আমরা ইটানিয়াম ব্যবহার করি, আগে ছিল পেন্টিয়াম। তো এই পেন্টিয়াম কম্পিউটার ছিল বেসিক্যালি 32 বিটের মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে ইন্টেল 80386। আর বর্তমান সময়ে আমরা যে মাইক্রোপ্রসেসর ব্যবহার করি তার নাম হচ্ছে ইন্টেল ইটানিয়াম, এটা হচ্ছে একটা 64 বিটের মাইক্রোপ্রসেসর। এটা ব্যবহার করা হয় বর্তমান যে কম্পিউটার আছে এই কম্পিউটার ব্যবহার তৈরি করার জন্য, আমরা মূলত এটা ব্যবহার করি। ঠিক আছে, বর্তমান কম্পিউটার প্রস্তুত করার জন্য মিলে বেসিক্যালি এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইন্টেল ইটানিয়াম। ওকে,
এখন এই মাইক্রোপ্রসেসর দিয়ে কি করবো, কম্পিউটার বানাবো। তো মাইক্রোপ্রসেসর দ্বারা তৈরিকৃত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে অল্টেয়ার 8800। ওকে, মাইক্রোপ্রসেসর দ্বারা তৈরিকৃত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে অল্টেয়ার 8800, একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তো এই কম্পিউটারটাও বেসিক্যালি আইবিএম এর একটা কম্পিউটার, এবং এই কম্পিউটার থেকেই মূলত আসলে মাইক্রোসফটের উদ্ভব। এই যে আজকে আমরা যে মাইক্রোসফটের কথা বলি, মাইক্রোসফট, এই যে আমরা যে উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ এর নির্মাতা প্রতিষ্ঠানকে মাইক্রোসফট, এই মাইক্রোসফটের উদ্ভব আসে, মূলত তৈরি হয় হচ্ছে গিয়ে এই অল্টেয়ার 8800 এই কম্পিউটার থেকে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, হোয়াট এভার। তো এবার আসি, তাহলে এই গেল 14 প্রজন্ম। এখন পর্যন্ত আমরা 4th জেনারেশনে আছি। ইটানিয়াম বলতে আমরা বুঝাচ্ছি, যেমন আমরা বলি না কোর i7, এই আই মানে হচ্ছে ইটানিয়াম, কোর i7, কোর i3, কোর i5, এই আই মানে হচ্ছে ইটানিয়াম, ঠিক আছে। তো আমাদের বর্তমান মাইক্রোপ্রসেসরের নাম হচ্ছে ইটানিয়াম প্রসেসর। ওকে, আচ্ছা। এখন এই এবং ইটানিয়াম প্রসেসর হচ্ছে একটা 64 বিটের মাইক্রোপ্রসেসর। তো আমি যেটা বলতেছিলাম আর কি, যে এবার আসে পঞ্চম প্রজন্মের কম্পিউটার। তো পঞ্চম প্রজন্মের কম্পিউটার এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। তো পঞ্চম প্রজন্মের কম্পিউটার, এটা এখানে আসলে বেসিক্যালি যেটা করা হবে সেটা হচ্ছে উন্নত মানের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে, ঠিক আছে, এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হবে, এবং আহ, আমাদের ভয়েস রিকগনিশন সিস্টেম থাকবে, ঠিক আছে। এবং ডেফিনেটলি এটা তো বলাই হয়েছে যে এটা ভবিষ্যৎ প্রজন্ম, ঠিক আছে, এবং উচ্চ গতির মাইক্রোপ্রসেসর কিন্তু আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল কথা। তো আমাদের উন্নত এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভয়েস রিকগনিশনের কথা বলতেই হয়। তো আপনার একটা সময় ছিল, আহ, আপনি দেখেন, খেয়াল করে দেখেন, আপনি একটু একটু নোটিস করলে আপনি পারবেন। দেখেন আমরা ইদানিং কালে কি করি, ধরেন আপনি কারো আপনার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন। তো কথা বলতে বলতে কোন এক পর্যায়ে বললেন যে আমাকে ইয়া দিতে, ওই আপনার হয়তো বা ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে, বা আপনি লিপস্টিক কিনবেন, বা কিছু একটা বলবেন। দেখবেন একটু পরে আপনাকে ফেসবুক বা অন্য কোনো ইয়াতে, আপনি যেই যেই মিডিয়াম ব্যবহার করেন না কেন, হঠাৎ করে দেখবেন যে তারা দেখাচ্ছে আপনার সামনে সব ফেসবুকের, মানে ফেসবুকের ভিতরে দেখবেন ইলিশ মাছের সর্ষে ইলিশ, অথবা আদার্স কোনো জিনিসের, মনে করেন যে তারা অ্যাডভার্টাইজমেন্ট আপনার সামনে শো করা শুরু করছে। এখন মূলত এই ঘটনা কেন, কেন এই ঘটনাগুলো ঘটতেছে? কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এবং মানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি। তো এই জন্য এটা আমাদের আপনারা দেখবেন যে বিশেষ করে ভয়েস রিকগনিশন, এই যে আমি আপনি যে কথা বলি, এই কথাগুলো আমাদের স্মার্টফোনে আমরা অনেক অ্যাপস আমরা চালু করি। এই অ্যাপস গুলোর ভিতরে আমরা তো শুধু অ্যালাউ 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 দিয়ে চলে যাই। তখন দেখা যায় যে আমাদের মানে এই ধরনের কিছু প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, আস্তে আস্তে। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এই গেল হচ্ছে কম্পিউটারের জেনারেশন। তো আমাদের লাস্ট আজকের যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের প্রকারভেদ। তো কম্পিউটার প্রকারভেদ নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই। তো আপনারা জানেন যে আমাদের যে কম্পিউটার, এই কম্পিউটার হচ্ছে বেসিক্যালি হচ্ছে তিন ধরনের। ওকে, এক নম্বর হচ্ছে অ্যানালগ কম্পিউটার, দুই নম্বর হচ্ছে ডিজিটাল কম্পিউটার, তিন নম্বর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এখন অ্যানালগ কম্পিউটার কোনটা? অ্যানালগ কম্পিউটার হচ্ছে ওই কম্পিউটার যেই কম্পিউটারে ইনপুট হবে অ্যানালগ ডাটা, প্রসেসিং করা হবে অ্যানালগ ডাটা, এবং ফাইনালি আমি আউটপুটও পাবো অ্যানালগ ডাটা। এই ধরনের কম্পিউটারকে আমরা মূলত বলে থাকি অ্যানালগ কম্পিউটার। ওকে, আর ডিজিটাল কম্পিউটার কোনটা? ডিজিটাল কম্পিউটার হচ্ছে এই কম্পিউটার যে কম্পিউটারে ইনপুট হবে ডিজিটাল ডাটা, প্রসেসিং করা হবে ডিজিটাল ডাটা, এবং ফাইনালি আমি আউটপুটও পাবো ডিজিটাল ডাটা। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, না আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম, যে আমার মনে হচ্ছিল যে আপনারা মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের মানে কম্পিউটার গুলো, যে কম্পিউটারে ইনপুট হবে অ্যানালগ ডাটা, প্রসেসিং করা হবে অ্যানালগ ডাটা, এবং ফাইনালি আমি আউটপুটও পাবো অ্যানালগ ডাটা। এই ধরনের কম্পিউটারকে আমরা মূলত বলে থাকি অ্যানালগ কম্পিউটার, ঠিক আছে। অ্যানালগ কম্পিউটার কোনটা? থ্যাংক ইউ, রুমানা হাসান, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, যে অ্যানালগ কম্পিউটার গুলো কোনগুলো, যেমন গাড়ির স্পিডোমিটার, ঠিক আছে, তারপরে ভোল্ট মিটার, অ্যামিটার, ঠিক আছে। এই যে আমি ক্লাসের শুরুতেই আমি বলছিলাম যে যে ডিজিটাল ঘড়ি, মানে ঘড়ির কথা বলছিলাম, তাই না? এই যে এগুলো কি করে, কাঁটা দিয়ে আপনার নির্দেশনা করে আউটপুটটা শো করে। তো এই ধরনের যে কম্পিউটার গুলো, যেমন গাড়ির স্পিডোমিটার আছে, ঠিক আছে, এরা হচ্ছে কি আমাদের অ্যানালগ কম্পিউটারের অন্তর্ভুক্ত।
ঠিক আছে। ডিজিটাল কম্পিউটার কোনটা? ডিজিটাল কম্পিউটার হচ্ছে ওই ধরনের কম্পিউটার যে কম্পিউটারে ইনপুট হবে ডিজিটাল ডাটা, প্রসেসিং করা হবে ডিজিটাল ডাটা, এবং ফাইনালি আমি আউটপুটও পাবো ডিজিটাল ডাটা। এই ধরনের কম্পিউটারকে আমরা মূলত বলে থাকি ডিজিটাল কম্পিউটার। আর একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এখন ডিজিটাল কম্পিউটার কোনটা? যেমন ডেস্কটপ, ল্যাপটপ, পাম্পটপ, এই যে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার। আরেকটা হচ্ছে কি হাইব্রিড কম্পিউটার। এখন হাইব্রিড কোনটা? হাইব্রিড কম্পিউটার হচ্ছে বেসিক্যালি অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণ। তো হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে হাইব্রিড কম্পিউটারের ইনপুট হবে হচ্ছে অ্যানালগ ডাটা, প্রসেসিং করা হবে ডিজিটাল ডাটা, এবং ফাইনালি আমি আউটপুট যেটা পাবো এটা অ্যানালগও পাইতে পারি, ডিজিটালও পাইতে পারি। ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল এই যে আমাদের মোবাইল ফোন, মোবাইল ফোন তো একটা কম্পিউটার, এ ব্যাপারে কি কারো কোনো ডাউট আছে? মোবাইল ফোন, তো এই যে মোবাইল ফোনে আমি যখন কথা বলি তখন আমার কথাটা হচ্ছে কি অ্যানালগ ডাটা, তাই না? তার মানে ইনপুট নিল কি অ্যানালগ ডাটা। এখন এখানে একটা এডিসি আছে, এই মোবাইলের এই জায়গাটার ভিতরে একটা এডিসি আছে, ঠিক আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সে কি করতেছে আমাদের যে কথাগুলো এই কথাগুলোকে সে অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করে নিচ্ছে। আচ্ছা, কনভার্ট করে তারপরে এটার ভিতরে প্রসেস করা করতেছে যে ডাটাটা সেটা হচ্ছে ডিজিটাল ডাটা। দেখেন আমি বলছি ডিজিটাল প্রসেসিং, কিন্তু এখানে আবার একটা ডিএসি আছে একবার শেষ মাথায় এন্টিনার সাথে, যেটা ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো এই কি করে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আবার কি করে, সে হচ্ছে ডিজিটাল ডাটাটাকে আবার অ্যানালগ ডাটা কনভার্ট করে দেয়। কনভার্ট করে দিলে কি হয়, এই ডাটাটাকে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা এন্টিনায় ভাষায় দিই, ঠিক আছে, এন্টিনার মাধ্যমে ভাষায় দিই একটা কোনো একটা ওয়েভে, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড বা কোনো একটা ওয়েভে আমরা ভাষায় দিই, ঠিক আছে। তারপরে সেই ওয়েভ আমাদের কাছে ডাটাটা নিয়ে আসে। তো এখন দেখেন আমি ইনপুট দিলাম অ্যানালগ, প্রসেসিং হইলো ডিজিটাল, ফাইনালি আমি আউটপুট পেলাম অ্যানালগ। তাহলে এটা কি ধরনের কম্পিউটার হলো? এটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। বেসিক্যালি স্মার্টফোন বা টেলিফোন এগুলো হচ্ছে কি আমাদের হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল। আচ্ছা, এখন দেখেন এই যে ডিজিটাল কম্পিউটার নিয়ে বলতে হয়। তো ডিজিটাল কম্পিউটার হচ্ছে মূলত চার ধরনের। এক নম্বর হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার, দুই নম্বর মিনি কম্পিউটার, তিন নম্বর মেইন ফ্রেম কম্পিউটার, চার নম্বর হচ্ছে সুপার কম্পিউটার। ঠিক আছে। আর মাইক্রো কম্পিউটার কোনটা? ছোট আকৃতির মাইক্রো প্রসেসর দ্বারা তৈরিকৃত ছোট আকৃতির যে কম্পিউটার, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, পাম্পটপ আপনারা যেগুলো ব্যবহার করেন সবই হচ্ছে মাইক্রো কম্পিউটার এক্সাম্পল। মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার থেকে বড় আকৃতির কম্পিউটার হচ্ছে মিনি কম্পিউটার। এবং মিনি কম্পিউটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রায় 100 জন ইউজার একসাথে এট এ টাইমে এটা কম্পিউটারকে ইউজ করতে পারে। এটা হচ্ছে মিনি কম্পিউটারের বৈশিষ্ট্য। মিনি কম্পিউটারের এক্সাম্পল যদি আমরা বলি, মিনি কম্পিউটার আপনারা একটু আগে আপনারা এক্সাম্পল করছেন, যেমন PDP-1, PDP-8 একটু আগে আমি বলছিলাম, তাই না? ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-8, এবং পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-1। ঠিক আছে, এইগুলো হচ্ছে বা পিডিপি একটু কথা মনে রাখবেন যে পিডিপি কথাটা যদি শুনেন, পিডিপি, পিডিপি মানে হচ্ছে প্রোগ্রাম ডেটা প্রসেসর। তো এই পিডিপি কম্পিউটার মানেই হচ্ছে মিনি কম্পিউটার। সোজা সাপটা কথা, পিডিপি কম্পিউটার মানেই হচ্ছে মিনি কম্পিউটার। একটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার আর মিনি কম্পিউটার প্রায় এক জাতীয় কম্পিউটার, ঠিক আছে। তো মেইন ফ্রেম কম্পিউটারের একটা এক্সাম্পল, এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল মনে রাখবেন। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম হচ্ছে IBM 1620, তাই না? বাংলাদেশের কম্পিউটারের প্রথম কম্পিউটার যেটা সেটা হচ্ছে IBM 1620, এবং এই যে IBM 1620 এইটা বেসিক্যালি ছিল একটা মেইন ফ্রেম কম্পিউটার, ট্রানজিস্টর ভিত্তিক মেইন ফ্রেম কম্পিউটার, ঠিক আছে। আর হচ্ছে সুপার কম্পিউটারের কথা বলি। সুপার কম্পিউটার হচ্ছে আকৃতিতে সবার থেকে বড় হবে এবং সবচেয়ে ফাস্ট। কোন একটা কম্পিউটার 1 সেকেন্ডে যদি 10^12 যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে তাহলে সেই হচ্ছে একটা সুপার কম্পিউটার, ঠিক আছে। এখন 10^12টা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে সে একটা সুপার কম্পিউটার। তো বাংলাদেশে একটা সুপার কম্পিউটার আছে, নাম জানি আমরা। বাংলাদেশে একটা সুপার কম্পিউটার আছে, বাংলাদেশের সুপার কম্পিউটারের নাম হচ্ছে IBM RS-6000 SP। ভারতের একটা সুপার কম্পিউটার আছে, নাম হচ্ছে পরম। চীনের সুপার কম্পিউটারের নাম হচ্ছে তিয়ানহে 2। এবং কিছুদিন আগে আমি যখন মানে প্রথম যখন 38তম বিশেষ পরীক্ষার সময় আমি ক্লাস নেওয়ার সময় বারবার বলছি যে পৃথিবীর প্রথম সুপার মানে সবচাইতে সবচাইতে দ্রুতগতি সম্পন্ন সুপার কম্পিউটার হচ্ছে তিয়ানহে 2। কিছুদিন আগে আমি পড়াইছি। এরপরে আমি কিছুদিন পরেই আমি পড়াইছি যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচাইতে দ্রুতগতি সম্পন্ন সুপার কম্পিউটার হচ্ছে সামিট, মার্কিন যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, তো যুক্তরাষ্ট্রের যে সুপার কম্পিউটার সামিট, এটা কয়েকদিন আগ পর্যন্ত এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ফার্স্ট কম্পিউটার ছিল। আমি আজকে আপনাদেরকে পড়াচ্ছি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সুপার কম্পিউটার হচ্ছে ফুজিসো ফুগাকু। এটা হচ্ছে জাপান নির্মিত একটা কম্পিউটার। ওকে, এবং এটা বেশ অনেকদিন যাবত এই কম্পিউটারটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার, সুপার কম্পিউটার। বুঝে গেছে? আচ্ছা, তো এখানে আসলে আজকের ক্লাসটা আসলে খুবই ইনফরমেটিভ ক্লাস ছিল, ঠিক আছে, জাস্ট ইতিহাস। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তো
তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। প্লিজ, যদি কারো কোনো কোশ্চেন থাকে। ইয়েস, এক্স্যাক্টলি, আমি আপনাদের লেকচারের পিডিএফ কিন্তু অলরেডি দিয়ে দিছি আমার ফেসবুক পেজে, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি টুটুস জোন, ঠিক আছে, আমার ফেসবুক পেজটা হচ্ছে টুটুস জোন, ওইখান থেকে কাইন্ডলি একটু একটু নিয়ে নেন, ঠিক আছে? ওখানে দেওয়া আছে। হুম। মানে ওই যেই মানে লেকচার শিট আপডেট করে দিছি, ঠিক আছে, কিন্তু ওই যে ক্যাপশনটা আগেরটার মতো রয়ে গেছে আর কি, 46 লেখা আছে, বাট এটা 47 হবে, হ্যাঁ। আচ্ছা, আহ দেখেন, কম্পিউটার এমবেডেড কম্পিউটার জিনিসটা কিরকম, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে কম্পিউটার, যেটা হচ্ছে কি, যেটার ভিতরে ধরেন কোন একটা বড় একটা মেকানিক্যাল ডিভাইসকে আপনি ড্রাইভ করবেন। তো ড্রাইভ করার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেসড ফার্মওয়্যার ব্যবহার করবেন, তখন এই ধরনের কম্পিউটার গুলোকে আমরা বলি এমবেডেড কম্পিউটার, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলার অপারেটর যে কম্পিউটার গুলো হয়, এগুলোকে আমরা মূলত বলে থাকি এমবেডেড কম্পিউটার, ঠিক আছে? এটা ধরেন কোন একটা ইলেকট্রোমেকানিক্যাল মেশিনস কে আপনি চালাবেন, ওর জন্য আপনি মনে করেন যে ফাংশন টাংশন এগুলো করার জন্য পিডিপি মানে প্রোগ্রাম ডেটা প্রসেসর। আচ্ছা, বইয়ের জন্য আপনি আমাদের ওরাকলের যে কম্পিউটারের যে বইটা আছে, তথ্য প্রযুক্তির যে বইটা আছে, এই বইটা কালেক্ট করবেন, এটা হচ্ছে ফার্স্ট। আর এরপরে যদি ইন এডিশন যদি আপনার পড়ালেখা করতে হয়, আহ না, আপনার এইগুলো পড়বেন, এগুলো হচ্ছে হলো গিয়ে আপনার 6 নম্বর লেকচারের পরে পড়বেন, এই যে গুগল, মাইক্রোসফট, ইন্টেল। আমি বইয়ের কথা বলতেছিলাম যে আমাদের ওরাকলের যে কম্পিউটার বইটা আছে, এই বইটা পড়বেন, ঠিক আছে? আর হচ্ছে এডিশনাল যদি আপনার পড়তে হয়, তাহলে আপনার ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটের যে বইগুলো পাওয়া যায়, এখান থেকে আপনি পড়তে পারেন। তবে 9-10 ইন্টারমিডিয়েটের বইগুলো আসলে অনেক ডিটেলস লেখা আছে, এগুলো আপনার এত কিছু মানে যেটা আমাদের অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের বিসিএস পরীক্ষার জন্য লাগবে না, শুধু শুধু আপনার মাথা নষ্ট হবে আর কি। আচ্ছা, আমি বলতেছিলাম মাইক্রো কন্ট্রোলার সিস্টেমটা হচ্ছে এরকম, ধরেন কোন একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বা বড় কোনো একটা ডিভাইসকে চালাবেন। তো এই জিনিসটাকে চালানোর জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে মিক্সড করা একটা কম্পিউটার, ঠিক আছে? যেমন আপনার বাসায় এসি চলে, এখন এসিটার ভিতরে যে কমান্ড গুলো চলে, ঠিক আছে, আপনি তো শুধু রিমোট কন্ট্রোল চাইপা দেন। এখন রিমোট কন্ট্রোল চাইপা দিয়ে আপনি শুধু বলে দেন 25 ডিগ্রি, কিন্তু 25 ডিগ্রিটা বানায় কিভাবে? তখন ওইটার ভিতরে কোন একটা ক্যালকুলেটর আছে, সে কন্টিনিউ একটা থার্মোস্ট্যাট দিয়ে এই জিনিসটাকে কি করতেছে, এই টেম্পারেচারটা, রুম টেম্পারেচারটাকে নিচ্ছে। তারপরে সেই টেম্পারেচারটাকে সে কি করতেছে, ওই ক্যালকুলেশনটা, একটা এসি হচ্ছে একটা মেকানিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, এই ডিভাইসটাকে ড্রাইভ করার জন্য, এই জিনিসটাকে ড্রাইভ করার জন্য বেসিক্যালি কি করা হচ্ছে, আমরা মানে ছোট্ট একটা কম্পিউটার ব্যবহার করতেছি, যেটাকে আমরা বলছি মাইক্রো কন্ট্রোলার। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেম বেসিক্যালি, ঠিক আছে? মানে বড় একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এনিওয়ে, না, পেজের লেকচার 1 যেটা আছে, আপনি একবারে শুরুতেই যেটা পাইছেন, ঠিক আছে, এটা হচ্ছে 46 এর লিখিত পরীক্ষার। যারা এবার 46তম লিখিত পরীক্ষা দিবে তাদের স্লাইডটা দেওয়া আছে, আপনি একটু নিচের দিকে যান, ওইটা 46-1 এ আছে, ঠিক আছে? আপনি আম, ওইটা আমি ওই যে ক্যাপশনটা আর কি চেঞ্জ করা হয়নি, আমি জাস্ট স্লাইডটাকে আপলোড করে দিছি, ঠিক আছে? তো এই হচ্ছে লোক অবস্থা। এক্সকিউজ মি। ওকে, আজমেরি, থ্যাংক ইউ। আচ্ছা, কি কম্পা কি বলছেন? আচ্ছা আচ্ছা, অ্যালান, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক আসলে অ্যালান টিউরিং কেই বলা হয়। আচ্ছা,
ওকে, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি নাকি? এনি এনি আদার কোশ্চেন? দেখেন, লেকচার শিট হচ্ছে কি একটা শর্ট ভার্সন, শর্ট সামারি। তো আপনি মানে আপনার টার্গেটটা কি? আপনার আপনার যে টার্গেটটা, এই টার্গেটটা হচ্ছে লাগা আপনার বিসিএস ক্যাডার হওয়া। আপনি কিন্তু শুধু প্রিলি পাস করার জন্য আসেন নাই, তাই না? আপনি আমরা বলতেছি স্মার্ট বাংলাদেশ করব, আমরা বলতেছি ডিজিটাল বাংলাদেশ করব, সরকারের এটা একটা থিম। তাহলে আপনার আসলে কম্পিউটার রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো সম্পর্কে অনেক কোশ্চেন হয়তো বা করা হবে। আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন আপনাকে কোশ্চেন করতে পারে। এখন আপনি যদি আপসা আপসা জ্ঞান নিয়ে যান, তাহলে আপনার দেখা গেল যে আপনাকে হয়তো বা একটা বিব্রতকর সিচুয়েশনে ফেলে দিতে পারে। তো এই জন্য আপনি একটু আহ তো এই জন্য আপনি একটু মানে পড়ালেখা করবেন, ঠিক আছে? একটু ডিটেলস পড়বেন। শুধু লেকচার শিটের উপরে আপনি হয়তো বা লেকচার শিট পড়বেন, কিন্তু আরেকটু ডিটেলস পড়বেন, কারণ আপনি লিখিত পরীক্ষাও তো এই জিনিস পড়তে হবে। হ্যাঁ, আমাদের ওরাকলের যে কম্পিউটার বইটা আছে এটা একটু পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তো আমার মনে হয় তাহলে আমরা শেষ করতে পারি। তো সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।